হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমার মনে হচ্ছে আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? ওয়ালাইকুম আসসালাম স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, যারা জয়েন হওয়ার মনে হয় অলরেডি জয়েন হয়ে ফেলেছে, আমরা ক্লাস স্টার্ট করে দিই। বিদ্যুতের জ্বালায় বাঁচি না, প্রত্যেকটা দিন ক্লাস নিতে যাচ্ছি, 7 মিনিট 8 মিনিট 10 মিনিট করে ক্লাস নিচ্ছি। বিদ্যুৎ চলে যাচ্ছে, ক্লাসগুলো নেওয়া সম্ভব হচ্ছে না। এইভাবে প্রায় 4টা 5টা ক্লাস এই পর্যন্ত পোস্টপন্ড হয়েছে। সো আমাদের যদি এরকম প্রবলেম হয়, আমি এই 4-5 দিনের অ্যানালাইসিসে বুঝতে পেরেছি যে বিদ্যুৎ এখন চলে গেলে 10টার দিকে আবার বিদ্যুৎ আসতেছে। তো সেই ক্ষেত্রে যদি আমাদের ক্লাস এরকম হয়ে যায়, প্রতিদিন ক্লাস বাদ দেওয়া তার পসিবল হচ্ছে না। আর আমার বাসায় এখন আর অন্য কোনো ওয়ে নাই যে ক্লাস নেওয়ার, মানে 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নেওয়ার, কারেন্টের সাথে সাথে একেবারে ওয়াইফাইও চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, সো আমরা যদি এরকম হয়, ক্লাস যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে আমরা 10টা থেকে আবার ক্লাস শুরু করবো। 10টা থেকে আমরা 10:30 11:30 পর্যন্ত তো ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমি বিভিন্ন গ্রুপে আমার যেই অন্যান্য বেস যেগুলো আছে সেগুলোকে আমি এভাবে টাইমটা চেঞ্জ করে নিয়েছি, তাহলে আপনাদের বেলায় ওই টাইমটা এরকমই হবে, যদি আপনাদের কারো সমস্যা না থাকে। আর যাদের একটু প্রবলেম আছে, এমনিতে তো আমরা 11টা পর্যন্ত ক্লাস করি, 11টার মধ্যে 11টা 10 20 10 20 এইভাবে শেষ করি। আজকে না হলে আর একটু পরে করে শেষ করলাম, আধা ঘন্টা আর 20 মিনিট পরে করে শেষ করলাম। ক্লাস আধা ঘন্টা কম হবে, এই আধা ঘন্টা কম হলেও যে আমাদের এই জন্য যে কটা ক্লাস এক্সট্রা নেওয়া লাগে আমরা সেগুলো এক্সট্রা নেব, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমরা ক্লাসের দিকেই চলে যাই। যদি কারো কোনো কিছু জানার থাকে বলতে পারেন, নাহলে আমরা ক্লাসের দিকে চলে যাবো ডিরেক্টলি। কারো কি কিছু জানার আছে? কারো কি কিছু জানার আছে? স্যার আচ্ছা। জি। স্যার ক্লাস রেকর্ডিংটা দিয়ে নিন। জি, হ্যাঁ, ক্লাস ধন্যবাদ। রেকর্ড দিয়ে দিয়েছি, ক্লাস রেকর্ড শুরুতে দিয়ে দিচ্ছি। এখানে একটা মেসেজের অপশন আছে, কেউ যদি সমস্যা কোনো কিছু থাকে বলার থাকে, এখানে মেসেজে করে বলতে পারবেন। আচ্ছা, সো আমি চলে যাচ্ছি ক্লাসের দিকেই। আমি নিতে চেয়েছিলাম আপনাদের জুমে ক্লাস, আপনারা জুমে ইউজ টু না, আপনারা মিটে ইউজ টু। টাকা খরচ করে, ডলার খরচ করে জুম কিনেছি ক্লাস নেওয়ার জন্য। জুমেই সবাই ইউজ টু থাকে মোটামুটি। জুমে ক্লাস নিতেও সুবিধা, অনেক রকম কন্ট্রোল জুমে ভালোভাবে করা যায়। এটা অনেকটা সুবিধা আছে। যাই হোক, আপনারা যেটাতে সুবিধা সেটাই করেন, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, আমার এখানে কিছু মেসেজ আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমাকে ভালোভাবে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আবার আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটাকে শেয়ার করেন, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা বলেন। আমার ভয়েস কি ক্লিয়ার? বাফারিং হচ্ছে মতো কথাবার্তাতে? না স্যার, ঠিক আছে না স্যার। ভাই, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস স্টার্ট করে ক্লিয়ার দিই। আছে। আচ্ছা, আমরা ক্লাস স্টার্ট করে দিই, আশা করতেছি আমার স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি মডিউলটা ওপেন করি, মডিউল থেকে আলোচনা করার চেষ্টা করবো। তো গত ক্লাসটা তো আমরা পুরো নিতে পারিনি, তাই না? 1 ঘন্টার ক্লাস নিয়েছিলাম না আমরা? হ্যাঁ স্যার, 1 থেকে 1.5 ঘন্টা হবে একটা এরকম। 1 থেকে 1.5 ঘন্টার মতো আমরা ক্লাস নিয়েছিলাম। আচ্ছা যাই হোক, তো আজকে আমরা সেখান থেকে ক্লাস শুরু করবো যে যতটুকুতে আমরা অফ রেখেছিলাম। সো আমরা আজকে ক্লাস দিয়ে শুরু করি। আমাদের আজকে অনেক কথাবার্তা আছে, একটু ফোকাস থাকার চেষ্টা করবেন, একটু কনসান্ট্রেট থাকার চেষ্টা করবেন। যাদের একটু আমার কথা স্পিডের কারণে সমস্যা হচ্ছে, আমি ক্লাস মানে প্রত্যেকটা টপিক আমি রিপিট করে বলতেছি, মানে যেটা বুঝেন না মনে হয় সেটা আমি রিপিট করে বলতেছি। তারপরে যদি কোনো সমস্যা হয় ক্লাসের শেষে প্রশ্ন করবেন। এরপরে যদি আবার আরও বেশি সমস্যা হয়, মানে কথা ম্যাক্সিমামই বুঝেন নাই, তাহলে একটু বলবেন। আর ক্লাসের ভিডিওগুলো দেখতে গেলে ইউটিউবের ভিডিও আমি চাইলে স্পিড কমাই দিয়ে শুনতে পারি, আমি চাইলে স্পিড বাড়াই দিয়ে শুনতে পারি। এই ব্যাপারগুলো একটু জেনে নেবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ওকে, তাহলে আমরা ক্লাস স্টার্ট করে দিই। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করতেছি। মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ওপেন করতে গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। আমি চলে যাচ্ছি আমাদের সেই ফাইলটাতে, যে ফাইলটা আমরা সেভ করেছিলাম আপনাদের ফোল্ডার নিয়ে। তো আমি এখানে ওপেনে যাচ্ছি। ওপেনে যাওয়ার পরে শর্টকাটে যেতে পারতাম, আমি এখান থেকে দেখিয়েছি কীভাবে যেতে হয়। আমি ওপেনে যাওয়ার পর আমি এখান থেকে ফাইল ওপেন করব, ডিজিটাল লাইট ইনস্টিটিউট। আপনার হচ্ছে 295 পেজ। আমি 295 পেজের ফাইলটা ওপেন করব। 295, এই যে 295। তো এই 295 আমি ক্লাস প্র্যাকটিস নামে ফাইলটা আমি ওপেন করেছি, ঠিক আছে? তো গত ক্লাসে আমরা কতটুকু দেখেছি, কেউ কি একটু বলতে পারবেন? আমরা মনে হয় শুধুমাত্র ফাইল মেনু দেখতে পেরেছি, আমরা হোম মেনু দেখতে পারি না, তাই না? জি স্যার, ফাইল হ্যাঁ দেখেছিলাম। ভাইয়া, ফাইলটা দেখেছিলাম। ফাইলের কি আমরা সব কিছু দেখতে পেরেছিলাম? প্রিন্ট প্রিন্ট এগুলো দেখতে পাচ্ছিলাম, প্রিন্ট দেখতে পাচ্ছিলাম।
জি স্যার জি স্যার হ্যাঁ দেখছি। প্রিন্ট জি নিউ দেখছি। এগুলো দেখেছি। আচ্ছা একই পর্যন্ত দেখছি স্যার। আচ্ছা, তাহলে আমরা সবাই একটু মাইকগুলো অফ করে রাখি, তারপর মিউটগুলো রাখি। তারপর আমরা এখানে প্রিন্টের যে শর্টকাটটা সেটা আমি এখানে লিখি নাই মনে হয়। প্রিন্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস পিতে ক্লিক করলে আমরা প্রিন্ট করতে পারবো, ঠিক আছে। তারপর এখানে আর তেমন কিছু নেই, ফাইলের মধ্যে আর তেমন কিছু নেই, অপশন টপশন এগুলো আর তেমন কিছু নেই। এখন আমরা দেখার চেষ্টা করবো হোম মেনুটা। হোম মেনুতে কী কী ফাংশন আমাদের আছে, তো আমরা একটু ফাস্ট আগানোর চেষ্টা করব। এই ব্যাপারগুলো অনেকের আগে থেকে একটু একটু ধারণা আছে, যারা একটু নতুন তারা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমি যদি একটু স্পিডে কথাবার্তা বলতেছি, কিন্তু কাজগুলো কিন্তু আমি স্পিডে করতেছি না, সো বুঝতে পারবেন আমি কী করতেছি না করতেছি। আচ্ছা, হোম মেনুতে আসার পরে দেখতে পাচ্ছি আমরা এখানে কয়েকটা ফাংশন দেখতে পাচ্ছি। এই কয়েকটা ফাংশনের মধ্যে আমি এখানে পেস্ট দেখতে পাচ্ছি, আবার এখানে কাট এবং কপি দেখতে পাচ্ছি। কিন্তু কাট এবং কপিগুলো কি করা আছে, ব্লার করা আছে। এটা ঝাপসা হয়ে আছে, কিন্তু এটার ফাংশন এখনো অ্যাক্টিভ হয় নাই। এইটার অ্যাক্টিভ হবে কখন, যখন আমি কপি এবং পেস্ট করার মতো ফাংশনগুলোতে যখন আমি ক্লিক করব, বা ক্লিকেবল করার জন্য যা করা লাগে সেটা করলে পরে তারপরে এগুলো কী হবে, ক্লিয়ার হবে। তো সেক্ষেত্রে আমি দেখার চেষ্টা করি এটা কপি এবং কাট এটা ঝাপসা করে দেখাচ্ছে কেন, ব্লার করে দেখাচ্ছে কেন। কারণ হচ্ছে কি, এটা যেটা আমি কপি করব বা কাট করব সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা ছাড়া কাট এবং কপি হবে না। তার আগে আমি কপি এবং কাটটা কি একটু বলে দিই। কপি হচ্ছে কি, অবিকল কোনো কিছু একটা আমার ওইটার মতো করে আরেকটা বানানো, কপি করা। যেমন আমরা ফটো কপি করি, এটা ওইটার মতো করে আরেকটা আমরা বানাইনি। তো ঠিক তেমনি আমার একটা কপি আছে, এই টোটাল মনে করেন সবগুলো আমার একটা কপি আছে। আমি এগুলার সবগুলোর মতো আমি আরেকটা করতে চাই, তাহলে আমি কীভাবে করবো, এটাকে আমাকে কপি করতে হবে। এবার কপি করা ফাইল আমি তো কপি করেছি, এটা আমি কপি করেছি, কিন্তু আমি এটা কোথায় রাখবো। আমি একটু এন্টার ক্লিক করছি, এখানে এন্টার ক্লিক করে নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে গিয়ে আমি এইখানে লেখাগুলোকে আনার জন্য আমাকে কি করতে হবে, আমাকে পেস্ট করতে হবে। তো পেস্ট করতে হলে দেখেন এই যে পেস্ট নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কপি হয়ে গেছে। এখানে একটা কপি আছে, এখানে একটা কপি আছে। তাহলে আমরা কপি জিনিসটা কি বুঝতে পেরেছি। এখন আমাদের বুঝতে হবে যে কপি জিনিসটা কপি করলে আপনাকে পেস্ট করতে হবে, তাছাড়া আপনি যেটা কপি করছেন সেটা যে জায়গায় আপনি রাখতে চাচ্ছেন সে জায়গায় যাবে না, ঠিক আছে। আচ্ছা, তো আমাকে যদি এবার কপিটা তো আমরা বুঝতেছি, এবং আমরা কার্ডটা কি, কার্ডটা হচ্ছে যে মুভ করা। কপি হচ্ছে কি, আমি এখানে একটা এটার মতো আরেকটা বানাইছি, কিন্তু কার্ড যদি আমি করি এটা আরেকটা হবে না, কপি আরেকটা হবে না এটার মতো, কিন্তু এটা এখান থেকে মুভ হয়ে চলে যাবে একেবারে। তো আমি যেখানে এখানে কার্ডে ক্লিক করার সাথে কপিতে ক্লিক করার সাথে এটা একটা কপি এখানে থেকে যাচ্ছে, আরেকটা কপি আমি যেখানে পেস্ট করতেছি সেখানে পেস্ট হচ্ছে, এবং আমি যতবার পেস্ট করবো ততবার এখানে একটা একটা বাড়বে। দেখেন আমি আবার পেস্ট করছি আরেকটা বাড়তেছে, আবার পেস্ট করছি আরেকটা বাড়তেছে, এইভাবে বাড়তেছে, ঠিক আছে। কিন্তু মুভের ব্যাপারটা কীরকম, কার্ডের ব্যাপারটা, কার্ড হচ্ছে কি একেবারে এখান থেকে মুভ হয়ে যাবে। যেমন আমি এখানে কার্ডে ক্লিক করার সাথে দেখবেন এগুলো চলে যাচ্ছে, শেষ, এখানে আর নাই, ঠিক আছে। এখন আমি যদি এটাকে নিচে যদি এখানে আনতে চাই, দেখেন আমি এখানে আনতে চাচ্ছি, সেটা ওখান থেকে মুভ হয়ে আমি যখন আবার পেস্ট করবো, কপি করলে যেভাবে পেস্ট করি, মুভ করলে সেভাবে পেস্ট করতে হবে। তো পেস্ট করে দেখেন এটা এখানে চলে আসছে, উপর থেকে একেবারে মুভ হয়ে এখানে চলে আসছে। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি, ঠিক আছে। তো আমি আবার আগের জায়গায় চলে যাই, আমি আন্ডুতে ক্লিক করতে করতে আগের জায়গায় চলে গেছি, ঠিক আছে। আন্ডুতে ক্লিক করতে আগে চলে গেছি। এখন আমি কপি, কাট, পেস্ট এবং আন্ডু এগুলার ফাংশন শর্টকাটগুলো দেখার চেষ্টা করব। তো কপির শর্টকাট হচ্ছে কি, কন্ট্রোল প্লাস সিতে ক্লিক করলে কপি হবে, আবার হচ্ছে কন্ট্রোল প্লাস এক্সে ক্লিক করলে কাট হবে। এবং কপি এবং কাট করার পরে দুইটা থেকে পেস্ট করতে হলে আমাকে কী করতে হবে, কন্ট্রোল প্লাস বিতে ক্লিক করলে পেস্ট হবে, ঠিক আছে। এরপরে আমি কিছু ফাইল মনে করেন আমি এখন একটু নিচের দিকে গিয়ে আমি এখানে একটা লাইন লিখেছি, কোনো কারণে আমার মনে হচ্ছে যে এই লাইনটা আমার দরকার না, আমি এটা ভুল করে লিখেছি, এটা আমার কখনোই দরকার হবে না, আমি আগের জায়গায় ফিরে যেতে চাই। আগের জায়গায় ফিরে যেতে এখানে দুইভাবে ফিরে যাওয়া যায়। একবার হচ্ছে আপনি একটা করে ব্যাক স্পেস দিয়ে কেটে আবার আপনি যদি চান যে আমি একেবারে চলে যেতে, সেক্ষেত্রে আপনি আন্ডুতে ক্লিক করলে দেখেন আগের জায়গায় আমি চলে গেছি। আন্ডুতে ক্লিক করার পর এখানে আমি যা সেভ করছি এটার পরেও যাচ্ছে। আমি আবার একটু দেখাই, আমি এটাকে কেটে দিই, এতটুকু পর্যন্ত আমি সেভ করি। এতটুকু সেভ করার পর আমি এখানে এন্টারে ক্লিক করলাম, এখানে এন্টারে ক্লিক করার পর আমি এখানে একটা লাইন আমি লিখেছি। তা আমার কেন জানি মনে হলো যে আমার এই লাইনটা দরকার না, তখন আমি যখন আন্ডুতে ক্লিক করবো দেখেন এটা চলে যাচ্ছে। আন্ডুতে ক্লিক করলে এটা চলে যাচ্ছে। আবার যদি পরক্ষণে যদি আমার মনে হয় যে না আমি আন্ডু যেটা করেছি এটা আমার লাগতো, এটা আমি ভুল ছিল না, এটা ঠিক ছিল, আমি ভুল করে কেটে ফেলছি, সেক্ষেত্রে দেখেন আমি যখন আবার রিডু করবো তাহলে এটা চলে আসছে। এই আন্ডু এবং রিডুটা আমি কীভাবে করতেছি, একবার আন্ডু ক্লিক করলে চলে যাচ্ছে, আবার রিডু ক্লিক করলে এটা চলে আসতেছে। এটা হচ্ছে কি, এই দেখেন এখানে দুটো অপশন আছে, একটা আন্ডু একটা রিডু। রিডুটা এখন কি নাই, অ্যাক্টিভ নেই, কারণ হচ্ছে রিডুর এখন ফাংশন নেই। এখন আন্ডুর ফাংশন, আন্ডুতে ক্লিক করার পর দেখেন আন্ডুও আছে রিডিও আছে। এখন আমি আন্ডুতে ক্লিক করলে, রিডুতে ক্লিক করলে যেটা আমি আন্ডু করে ফেলেছি সেটা আবার রিডিও হবে, আবার আন্ডুতে ক্লিক করলে যেটা আমি রিডিও করেছি সেটা আবার আন্ডু হবে। ব্যাপারটা বুঝতে পারতেছেন তো, একবার চলে যাচ্ছে আবার আসতেছে। তো
তো এটাকে এটা যদি এটা শর্টকাট আছে, আমি এটা এইখান থেকে করেছি। প্রথমে আমি কিবোর্ড দিয়ে করেছিলাম, কিবোর্ডের শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল প্লাস জ্যাটে ক্লিক করলে আনডু হবে, তারপর হচ্ছে কি রিডু হবে হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াইতে ক্লিক করলে রিডু হবে। ঠিক আছে, এইগুলো শর্টকাট কিন্তু আমি আপনাদের একটা ফাইল দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা দেখে নেবেন, প্র্যাকটিসগুলো করবেন। আমি আর শর্টকাট তেমন একটা দেখাবো না, আমি চলে যাচ্ছি মূল ফাইলে আমাদের বাকি কাজে। তো বাকি কাজে যেতে গেলে আমি এখানে একটা লাইন সেন্টেন্স লিখবো, দেখবেন এই সেন্টেন্সটার সাথে আপনারা অনেকেই পরিচিত, আবার অনেকে একেবারে পরিচিত নয়, সেটা আমি দেখার চেষ্টা করি। এই লাইনটার সাথে আপনারা ম্যাক্সিমাম পরিচিত। এই লাইনটা এত দুনিয়াতে পৃথিবীতে এত বিলিয়ন বিলিয়ন সেন্টেন্স থাকতে আমি সেন্টেন্সটা কেন লিখেছি? এই সেন্টেন্সের পিছনে একটাই কারণ, এই সেন্টেন্সটা লেখার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে কি আমরা যে কিবোর্ডে আমাদের যে অক্ষরগুলো আছে, কিবোর্ডে যে আমাদের যে অক্ষরগুলো আছে এ বি সি ডি থেকে শুরু করে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত, এই এ থেকে জেড পর্যন্ত সবগুলো সেন্টেন্সের মধ্যে, মানে এ থেকে জেড পর্যন্ত সবগুলো অক্ষর লেটার বা ক্যারেক্টারের মধ্যে 26টা ক্যারেক্টার আছে। এই 26টা ক্যারেক্টার এই একটা সেন্টেন্সের মধ্যে আছে। এখানে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা ক্যারেক্টার বা প্রত্যেকটা লেটার এখানে আছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এই সেন্টেন্সটা আমি কেন লিখেছি। তো আমাদের মধ্যে যারা কিবোর্ডটা কিবোর্ড মুখস্থ করতে চান, মানে কিবোর্ডটা এখনো পর্যন্ত মুখস্থ না, টাইপ দেখে দেখে টাইপ করতে হয়, তারা এই একটা লাইন যদি আপনারা দ্রুত লিখতে পারেন, মুখস্থ না দেখে লিখতে পারেন, তার মানে আপনার কিবোর্ড মুখস্থ হয়ে গেছে। এবং স্পিড বাড়াতে চাইলে এই একটা লাইনে লেখার কোনো বিকল্প নেই, এই লাইনটা যদি ভালো স্পিড লিখতে পারেন তাহলে আপনাদের কিবোর্ডটা স্পিড হয়ে যাবে। আচ্ছা, তো আমি এই একটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সটাকে আমি কপি করছি, দেখেন সবগুলোকে সিলেক্ট করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছি। যতবার পেস্ট করছি ততবার একটা বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমি এতবার পেস্ট করছি, এতবার বেড়ে যাচ্ছে। আচ্ছা, দেখেন এখানে আমি এই লাইনটা কেন বাড়িয়েছি? এই লাইনটা বাড়িয়েছি আমি এখন একটা জিনিস দেখার জন্য। দেখেন এখানে একটা খালি ঘরের মতো আছে, এখানে ক্যালিব্রি বডি লেখা আছে। এই ক্যালিব্রি বডিটা কি? এই ক্যালিব্রি বডিটা হচ্ছে একটা ফন্টের নাম। আমার এই লেখাটা ফন্টের নাম, দেখেন ক্যালিব্রি বডি। এবং ফন্টটা কি? আমি যে ফন্ট করতেছি, ফন্টটা কি? ফন্টটা হচ্ছে কি আমার লেখার স্টাইল। আমার লেখা এখন যেভাবে আছে সেভাবে এইটা হচ্ছে সেই স্টাইল। দেখেন আমরা যারা এসএসসি পাস করেছি, আমাদের একটা সার্টিফিকেট আমরা পেয়েছি। সার্টিফিকেটের মধ্যে আমাদের নামটা দেখেছেন কীভাবে লেখা ছিল? একদম টানা 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 হাতের অক্ষর, কিছু কিছু অক্ষর বোঝাই যায় না যে কী লিখেছে, জে লিখেছে না আই লিখেছে, জ্যাড লিখেছে না কী লিখেছে, এগুলো ভালোভাবে বোঝা যায় না। তো এটা টানা টানা হাতের অক্ষর, সেই টানা টানা হাতের অক্ষর কীভাবে লিখেছে? এটা হচ্ছে কি ফন্ট চেঞ্জ করে, লেখার স্টাইলের নাম চেঞ্জ করে, ফন্ট চেঞ্জ করে এখান থেকে করেছে। দেখেন এখানে আমি যখন ক্লিক করছি কতগুলো ফন্ট এখানে আছে। আমি ফন্ট চেঞ্জ করে দেখাবো যে বিভিন্ন ফন্ট চেঞ্জ করে স্টাইলিশ লেখাগুলো লেখা যায়। তো এটা হচ্ছে ফর্মাল লেখা। আমি যখন এখান থেকে এসে যখন কোনো একটা ফন্ট চেঞ্জ করেছি, তখন দেখেন আমি এটাতে চেঞ্জ করেছি। দেখেন এই ফন্ট এবং এই ফন্টের মধ্যে তফাৎটা দেখেন কীরকম হয়ে গেছে। আমি আবার সিলেক্ট করছি, এখান থেকে এসে আমি এই ফন্টটা সিলেক্ট করছি, দেখেন এই ফন্টটা আবার কীরকম হয়ে গেছে। এখান থেকে এসে আমি এই ফন্টটাকে সিলেক্ট করছি, দেখেন এটা আরেক রকম। তো এরকম করে আমার এখানে হাজার হাজার ফন্ট আছে। হাজার হাজার ফন্টের একটা কালেকশন আমি আপনাদেরকে কোথায় দিয়ে দিয়েছি? আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। কীভাবে এটা ডাউনলোড করতে হয়, কীভাবে ইনস্টল করতে, সেটা একটা ভিডিও দিয়েছি, সেটাও আপনারা দেখে নেবেন। দেখেন আমি ফন্ট চেঞ্জ করে দেখেন এই ফন্টটা দেখলে বোঝা যায় না যে আমাদের সার্টিফিকেটে এরকম লেখা ছিল? আমাদের সার্টিফিকেটের মধ্যে আমাদের নামগুলো এরকম লেখা ছিল। 100% এরকম না, ওইটা হচ্ছে কি পেইড একটা ফন্ট, এটা ফ্রি একটা ফন্ট আমি ডাউনলোড করছি। পেইডটা হয়তো ডাউনলোড করা যাবে, অনেক খোঁজাখুঁজি পরে এটা পাওয়া যাবে। তো আমি ওইটা দেখি নাই, আমি এটা আমার কাছে আছে, দেখাচ্ছি যে দেখেন আমরা ফন্ট চেঞ্জ করে বিভিন্ন স্টাইলিশ, বিভিন্ন সুন্দর সুন্দর করে লেখাগুলো আমরা লিখতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা তো লিখলাম, স্টাইলিশ লিখলাম, বিভিন্ন সাইজের লিখলাম, বিভিন্ন ডিজাইন লিখলাম, কিন্তু কথা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফন্ট কোনটা, যেটা সচরাচর সবসময় বই, পুস্তক, পেপার, পত্রিকা, আর্টিকেল, জার্নাল, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, রিপোর্ট, রাইটিং, এই যে এগুলো লিখে এখানে সবচেয়ে ফর্মাল যে ফন্টটা, যেমন আমরা ওয়েবসাইটে যে ফন্টগুলো দেখি, ফেসবুকে যে ফন্টগুলো দেখি, এই ফন্টটা কোনটা, ইংলিশের এই ফন্টটা কোনটা? এই ফন্টটার নাম হচ্ছে কি টাইম নিউ রোমান। এটা ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট অ্যাকসেপ্টেবল একটা স্ট্যান্ডার্ড ফন্ট, স্ট্যান্ডার্ড একটা ফন্ট। এই ফন্টটা আমরা লেখার চেষ্টা করি। তো এই ফন্টটা কোনটা? এখন আমরা বিভিন্ন ফন্ট এখানে দেখেছি, দেখেন আমি যে ফন্টটা ক্লিক করতেছি সেই ফন্টের নাম আমাকে উপর দিকে দেখাচ্ছে। আমি এই লেখার উপরে ক্লিক করছি, আমাকে ক্যালিব্রি বডি দেখাচ্ছে। এই ফন্টটাতে ক্লিক করছি, এখানে এই ফন্টের নাম দেখাচ্ছে স্ক্রিপ্ট এমটি বোল্ড। এই ফন্টে ক্লিক করছি, এই ফন্টের নাম দিচ্ছি এরিয়াল রাউন্ডেড, কি লিখেছে? এরিয়াল রাউন্ডেড এমটি বোল্ড। আমি এটার উপর ক্লিক করছি, দেখেন এটার নাম কি? এটার নাম হচ্ছে কি বাউ হাউস না কি নাম, যাই হোক। তারপর দেখেন আমি এটাতে ক্লিক করছি, এটাতে ক্লিক করার পর দেখেন এখানে লিখেছে আলজেরিয়ান লেখা আছে। আমি এটা যখন ক্লিক করছি, এটার ফন্টের নাম আমাকে উপর দিকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে,
এডওয়ার্ডিয়ান কি নাকি এডওয়ার্ডিয়ান এভাবে দেখাচ্ছে, ঠিক আছে। তো বিভিন্ন ফন্টের নাম। তো এখন আমি যদি এই লেখাটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ফন্টে লিখতে চাই, তখন আমি এখানে এসে লিখে দিব টাইম নিউ রোমান। আমি টিআই লিখে সাথে বাকিটা চলে আসবে, দেখেন টিআই লিখেছে, বাকিটা চলে আসছে টাইম নিউ রোমান। এখন আমি যখন এন্টারে ক্লিক করবো, দেখেন এটাই হচ্ছে সবচেয়ে মোস্ট অ্যাকসেপ্টেবল এবং মোস্ট ইউজড কি স্ট্যান্ডার্ড ফরম্যাট। এটা ইংলিশ লেখার জন্য, ইংলিশে দরখাস্ত থেকে শুরু করে সিভি থেকে শুরু করে লেখার জন্য এই ফন্টটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, এটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল। এইগুলো যে লিখলো যে তেমন একটা হবে না, তো সেটা না, এটাও কিন্তু অনেকটা ফর্মাল ফন্ট। এরিয়াল ফন্ট আছে, এটা ক্যালিব্রি ফন্ট আছে, মাইরিড ফন্ট আছে। তো এখান থেকে যে কোনো একটা ব্যবহার করলে হয়, তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ফন্টটা, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা দেখার চেষ্টা করেছি বা দেখেছি। এখন আমরা যদি বলি, আমরা তো ইংলিশ লিখেছি, বিভিন্ন স্টাইলের বিভিন্ন ডিজাইনের আমরা লিখেছি, কিন্তু আমরা যদি বাংলা লিখতে চাই, তাদেরকে আমরা বাংলা লিখতে পারবো। বাংলা লেখার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে দুইটা সফটওয়্যারে যে কোনো একটা থাকতে হবে। এগুলো কি, একটা হচ্ছে কি বিজয় আর একটা হচ্ছে কি অভ্র। এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি আপনার কম্পিউটারে না থাকে, তাহলে আমরা বাংলা লিখতে পারবো। তো বিশেষ করে বাংলা ইংলিশ লেখার জন্য যেই সফটওয়্যারটা শুরু থেকেই আমরা ব্যবহার করে আসতেছি, মানে কম্পিউটারের আবিষ্কারের পর থেকে, যখন থেকে বাংলা লেখাটা আবিষ্কার হয়েছে, তখন থেকে আমরা দেখে আসতেছি বিজয় দিয়ে আমরা বাংলা লিখেছি। কিন্তু এখন রিসেন্টলি একটা সফটওয়্যার আসছে, এটা খুব বেশি দেরি হয় নাই, 7-8 বছর বা হবে মনে হয়, তার থেকে কমও হতে পারে। এটার নাম হচ্ছে কি অভ্র। তো অনেকে অভ্র দিয়ে ইউজ টু লিখতে, অনেকে বিজয় দিয়ে ইউজ টু, আমি আবার দুইটা দিয়ে ইউজ টু। তো সেক্ষেত্রে আপনাদের বাংলা লিখতে হলে, লিখতে হলে দুইটা থেকে যে কোনো একটা থাকতে হবে। তো আমি বিজয় দিয়ে দেখাই, অভ্রটা আপনারা সবাই পারেন। তো বিজয় দিয়ে আমি দেখাচ্ছি, যাদের কাছে বিজয় 52 সফটওয়্যারটা নেই, তারা ডাউনলোড করে নেবেন। আমি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ওখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেখেন, আমি এখন বাংলা লিখতে গেলে আমাকে প্রথমে এটাকে বাংলা করে ফেলতে হবে, এই লেখাটাকে বাংলা করে ফেলতে হবে, বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। তো বাংলা ফন্টটা যদি আপনার কম্পিউটারে বিজয় 52 এই সফটওয়্যারটা যদি ইনস্টল করা না থাকে, তাহলে বাংলা ফন্টটা আপনার কাছে ইনস্টল মানে আসবে না, বা বাংলা ফন্ট দেখার জন্য আপনাকে বিজয় 52 এই সফটওয়্যারটা ইনস্টল করা লাগবে, বাংলা ফন্ট না হলে আসবে না। বাংলা ফন্ট যে আবিষ্কার করেছেন, উনি বাংলাদেশের বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার স্যার, উনি এই বাংলা ফন্টগুলো আবিষ্কার করেছেন। সফটওয়্যারটা মনে হয় আবিষ্কার করছে বুয়েটের কোনো একজন স্টুডেন্ট, বিজয় সফটওয়্যারটা মনে হয় বুয়েটের কোনো একজন স্টুডেন্ট আবিষ্কার করেছিল। এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, কে আবিষ্কার করেছেন, কে আবিষ্কার করেন, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। আমরা কন্ট্রোভার্সি যাচ্ছি না, আমরা যে আবিষ্কার করুন না কেন, এটার ব্যবহারটা আমরা করার চেষ্টা করি। তো দেখেন, আমি এই বিজয় 52, দেখেন এখানে বিজয় 52 মোড আছে। আমি যখন রাইট বাটন ক্লিক করছি, দেখেন এখানে কিছু ফাংশন এখানে আসতেছে। এটার উপর রাইট বাটন ক্লিক করার পরে কিছু ফাংশন আমি দেখতে পাচ্ছি। দেখেন রাইট বাটন ক্লিক করছি, এই ফাংশনগুলো দেখাচ্ছে। এখানে ইউনিকোড আছে, এখানে বিজয় ক্লাসিক আছে এবং ইংলিশ আছে। আপনি যদি বাংলা লিখতে চান, হয় ইউনিকোড লিখতে হবে, নাহলে বিজয় লিখতে হবে। তো স্বভাবত বিজয় দিয়ে ক্লাসিক দিয়ে লেখা হয়। তো আমি যখন বিজয় ক্লাসিক দিয়ে লিখতে চাই, আমাকে এই ইংলিশ থেকে এখানে বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট করার জন্য একটা শর্টকাট বাটন আছে, এই শর্টকাট বাটনটা আমি দেখাবো। এখান থেকে সচরাচর কেউ সিলেক্ট করে না, এটা শর্টকাট বাটন দিয়ে সিলেক্ট করতে হবে। শর্টকাট বাটনটা কি, শর্টকাট বাটন হচ্ছে কি কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি, বাংলাদেশের বি, এই তিনটা বাটন একসাথে চাপ দিলে ওইটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। তার আগে আমি এটাকে বাংলা করে ফেলি। দেখেন, বাংলা করতে হলে বাংলা ফন্টের নাম কি, আমি এখান থেকে যদি খুঁজতে দেখেন, এখানে বাংলা দেখা যাচ্ছে, এখানে বাংলা দেখা যাচ্ছে, এখানে বাংলা দেখা যাচ্ছে, তারপর এখানে বাংলা দেখা যাচ্ছে। কিন্তু বাংলার আদর্শ ফন্ট কোনটা, যেটা আমরা কাগজে কলমে বেশি দেখে থাকি, তাহলে সেই ফন্টের নাম কি, সেই ফন্টের নাম হচ্ছে কি সৌতন্যী এমজে। আমরা এখানে লিখে দিব সৌতন্যী এমজে, SUTT, দেখেন উপরে চলে TONN, SUTONN, দেখেন সৌতন্যী এমজে। তন্নি হচ্ছে কি, ওই যে আমাদের মোস্তফা জব্বার স্যারের বড় মেয়ের নাম মনে হয় তন্নি, যতটুকু শুনেছিলাম। আর এমজে লাস্টে লেখা আছে, এমজে মানে হচ্ছে কি মোস্তফা জব্বার, ওনার নামের লাস্টে দুইটা ইয়া দিয়ে দিয়েছেন। আমি এখানে ক্লিক করেছি, দেখেন অটোমেটিক এটা বাংলা হয়ে গেছে। তো বাংলা হওয়ার পরে এটা দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটা বাংলা। ব্যাংলিশ আসার কথা না আসার কারণ কি, ইংলিশ কিবোর্ডের সাথে বাংলা কিবোর্ডের কোনো ধরনের মিল নেই, ইংলিশ কিবোর্ডের সাথে বাংলা কিবোর্ডের কোনো ধরনের মিল নেই, সেজন্য এটা হয় না। তো এখন আমাকে বাংলা লেখার জন্য, আমি যদি এখন বাংলা লিখি, এটার নিচে যে আমি এখন যা লিখবো না কেন সেটা বাংলায় হয়ে যাবে। এইখানকার নিচে আমি যা লিখবো না কেন সেটা ইংলিশে হবে, দেখেন ইংলিশে হচ্ছে। আবার এটার নিচে আমি যা লিখবো না কেন সেটা বাংলা হচ্ছে। কারণ কি, এইটাতে যে ফন্টটা সিলেক্ট করেছে, আমি এখানে ক্লিক করার পরে ফন্টটা দেখা যাবে, এটাতে ক্লিক করার পরে ফন্ট দেখা যাচ্ছে। তো এটা তো বাংলা ফন্ট, বাংলা ফন্টের পরে তো সবগুলো বাংলায় আসবে, ইংলিশ ফন্টের পরে সবগুলো ইংলিশ আসবে। তো আমি এখানে আসলাম, এখানে এসে বাংলা লিখতে চাচ্ছি। দেখেন আমি এখানে লিখতেছি আমার লিখতে যাচ্ছিলাম, কিন্তু চলে গেছে সভা হয়ে গেছে। কেন? কারণ আমি ওই বিজয় কিবোর্ডটা চেঞ্জ করে নিই, এখান থেকে বিজয় কিবোর্ডটা চেঞ্জ করে নিই, এই বাটনটা তিনটা চাপে চেঞ্জ করে নিই। আমি এখন এই সিলেক্ট করার পরে কন্ট্রোল অল্টার বিতে ক্লিক করার পরে এখন আমি বাংলা লিখতে পারবো। দেখেন এটা সিলেক্ট করেছি, এইদিকে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বাংলা লিখবো, দেখেন
দেখছেন আমি বাংলা লিখতে পারছি। এই বাংলাটাকে আমি এখন কপি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কপি করলাম, বেশ কয়েকটা আমি পেস্ট করলাম। এখন দেখ কথা হচ্ছে যে ইংলিশে যদি আমি এতগুলো ফন্ট চেঞ্জ করতে পারি, এতগুলো স্টাইল আমি লিখতে পারি, তাহলে কি বাংলায় কি স্টাইল লেখা যায় না? বাংলায় আরও সুন্দর সুন্দর স্টাইল আছে, সেগুলো আমি দেখার চেষ্টা করি। দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ফন্টে এসে আমি এই ফন্টটাকে সিলেক্ট করে দিলাম। দেখেন এই ফন্ট এবং এই ফন্টের মধ্যে একটু তফাৎ আছে। আমি আবার আসলাম এখান থেকে দেশে এসে দেখে দেখে আমরা এটা করতে পারি। তো ফন্টটা আমরা এখানে ভালোভাবে বুঝতে পারছি না কোন ফন্টটা কীরকম হবে, আমরা এখান থেকে বুঝতে পারছি না। কিন্তু আমাদের কাছে এমন একটা সিস্টেম আছে, যেই সিস্টেমটা দেখে দেখে আমি ফন্টটা কীরকম হবে সেটা আমি দেখে দেখে চেঞ্জ করতে হয়। সেটা কীভাবে? আপনি যেই ফন্ট যেই লাইনটা চেঞ্জ করবেন সেই লাইনটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করবেন অথবা কন্ট্রোল ডিতে ক্লিক করবেন। কন্ট্রোল ডিতে ক্লিক করলে অথবা আপনি রাইট বাটনে ক্লিক করবেন, এখানে ফন্টে ক্লিক করলে সেম অপশনটা আসবে। দেখেন আমি রাইট বাটনে ক্লিক করে ফন্ট আসছে, এটা অপশন আসছে, আমি কন্ট্রোল ডিতে ক্লিক করছি, এই অপশনটা আসছে। আসার পর আমি এখান থেকে দেখেন যে শুরু থেকে যদি আমি ফন্টগুলোকে দেখি, নিচের দিকে আমাকে কি দেখাচ্ছে? প্রিভিউ দেখাচ্ছে। আমি যে ফন্টটা সিলেক্ট করবো সেই ফন্টটা আমাকে নিচের দিকে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা দেখতে পারবো কোন ফন্টের স্টাইল কীরকম। তো দেখেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি, দেখেন এই যে বাংলা একটা আসছে, এটা সিলেক্ট করলে বাংলা এরকম হয়ে যাবে। আমি আবার নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে আমার যে 4টা বাটন আছে না, অ্যারো কি, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট, নিচের দিকে আমি যাচ্ছি, এটা দিয়ে নিচেরটা দিচ্ছি বলে নিচের দিকে যাচ্ছে। দেখেন এখানে একটা বাংলা ফন্ট আছে, আমি যখন ক্লিক করবো দেখেন এই বাংলা ফন্টটা এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ওখানে কিন্তু আমাকে প্রিভিউ আকার দেখাচ্ছে। তো আমি চাইলে এখান থেকে করতে পারি প্রিভিউ আকারে, আমাকে দেখাচ্ছে, আমাকে এখান থেকে প্রিভিউ আকারে দেখেন আমি এটাতে ক্লিক করে দেখেন এই ফন্টটা এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার আমি এখান থেকে এসে আবার অন্যদিকে গিয়ে আরও নিচের দিকে গিয়ে দেখেন আমি এখানে বাংলা ফন্ট আরও আছে, এটাতে ক্লিক করে দেখেন এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে বাংলাও কি এইভাবে চেঞ্জ করা যায়। ঠিক আছে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে বাংলার আদর্শ ফর্ম হচ্ছে কি সতর নিয়ম যে, আর বাকিগুলো হচ্ছে কি যখন যেরকম আপনার প্রয়োজন হয় স্টাইল করার, আপনার ডিজাইন করার স্বার্থে যখন যেরকম প্রয়োজন হয় সেরকম আপনারা করবেন। এরপর দেখেন আমি এই ফন্টের পাশাপাশি আমি সব কিছু বুঝতে পেরেছি, ফন্ট কীভাবে চেঞ্জ করে, বাংলা কীভাবে করে, ইংলিশ কীভাবে করে, সেগুলো আমরা বুঝতে পেরেছি। এখন এই যে ফন্টের পাশে একটা অপশন দেখা যাচ্ছে এখানে একটা নাম্বার দেখাচ্ছে। এই নাম্বারটা কি? নাম্বারটা হচ্ছে কি আমার ফন্টের সাইজ, আমার ফন্টটা কত সাইজ সেটা এখানে দেখাচ্ছে। এই ফন্টটা যদি আমরা সাইজ যদি এখন করতে যাই, আমাদের স্ট্যান্ডার্ড সাইজটা কত? এখানে 23 দেখাচ্ছে। স্ট্যান্ডার্ড সাইজটা কত? স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে কি 12 থেকে 14। 12 থেকে 14 হচ্ছে কি স্ট্যান্ডার্ড সাইজ। এরপরে যে সাইজগুলো বড় এবং ছোটো করা হয় সেটা আমাদের প্রয়োজনের সাথে আমাদের এটা বড় ছোটো করা হয়। ঠিক আছে, বড় ছোটো যখন যেরকম দরকার হয় সেরকম বড় করে, আবার যেরকম দরকার হয় সেরকম আমরা ছোটো করি। কিন্তু স্ট্যান্ডার্ড যে সাইজটা, পেপার, পত্রিকা, বই, পুস্তক এবং অ্যাপ্লিকেশন, সিভি, তারপর হচ্ছে আর্টিকেল, এইখান থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে যেগুলো লেখা হয় সেগুলো সবসময় কী সাইজে করা হয়? 12 থেকে 14 যে কোনো একটা সাইজে করা হয়। তো 12 করবেন হচ্ছে কি যদি আপনার লেখা বেশি হয়, 14 করবেন হচ্ছে কি লেখা আপনার কম পেজে করতে হয়। কিছু কিছু বায়ার দেখবেন যে আপনাদেরকে টাইপিংয়ের কাজ দিলে তখন আপনাদেরকে বলে দিবে কোন ফন্টে লিখবেন। টাইম নিউ রোমান্স, ফন্টের সাইজ হবে কত? 14, ফন্টের মধ্যে স্পেস হবে কত, এটা বলে দিবে। তারপর হচ্ছে কি পেপার সাইজ কী হবে, পেপার সাইজের চারপাশে মার্জিন কত থাকবে, এগুলো আপনাদেরকে বলে দিবে। তো এইগুলো আমরা এখন শেখার চেষ্টা করবো। দেখেন আমরা সাইজটা যদি আমরা কীভাবে বড় ছোটো করবো, মনে করুন আমি এই লেখাটাকে সাইজ ছোটো করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি 14 করতে যাচ্ছি, 12 করতে যাচ্ছি, 14 করতে যাচ্ছি, আমি কীভাবে করবো? দেখেন এই যে সংখ্যা এখানে আছে, সংখ্যার উপর যখন আপনি ক্লিক করবেন সংখ্যাগুলো সিলেক্ট হতে হবে, অথবা আপনি এইভাবে চেপে ধরে সিলেক্ট করতে পারবেন। তো এখানে যদি আপনি 14 লিখে দেন, 14 লেখার পর যদি আমি এন্টারে ক্লিক করেন, দেখেন এই লেখাটা সাইজ 14 হয়ে গেছে। উপরটা 23, এটা 14। আচ্ছা, উপরটাকে আমি 24 করি, 12 এবং 24, দেখেন পুরোটা এটার হাফ হচ্ছে এটা 24, 24 দুগুণা 12 দুগুণা 24, না আচ্ছা 14 করেছি আমি, একটা আরও দুইটা সাইজ শুরু করি। দেখেন এখন 12 এবং 24, তার মানে এটার হাফ পুরো এটা। ঠিক আছে, তো 12 এবং 14-র মধ্যে যে কোনো একটা সাইজ আপনি ব্যবহার করতে পারেন ফরমালের জন্য। ঠিক আছে, এখন আমি সাইজটা এখান থেকে বড় ছোটো করে দেখেছি সংখ্যা লিখে। সাইজ বড় ছোটো করা আরও কয়েকটা অপশন দেখেন। আরেকটা অপশন হচ্ছে কি সাইজের পাশে দেখেন একটা ড্রপ ডাউন মেনু আছে। এই ড্রপ ডাউন মেনু যখন ক্লিক করবো দেখেন এখানে কিছু সাইজ দেওয়া আছে। এখানে সর্বোচ্চ সাইজ 72 পর্যন্ত দেওয়া আছে এবং সর্বনিম্ন সাইজ 8 পর্যন্ত দেওয়া আছে। হচ্ছে কম বড় ছোটো আপনি এখান থেকে করতে পারেন না, কিন্তু আমি লিখে বড় ছোটো করতে পারি, অথবা আরও অনেকগুলো মেথড আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। দেখেন আমি এখানে 14 করে দিতে পারতেছি, এখান থেকে এসে আমি আবার এটাকে 48 করে দিতে পারছি। দেখেন 48 করছি কত বড় হয়ে গেছে। আবার আমি এখান থেকে সিলেক্ট করে আমি 12 অথবা 14 আমি করে দিতে পারতেছি। ঠিক আছে, এবার আমি দুইটা মেথড দেখলাম ফন্ট বড় ছোটো করার জন্য। আরও কি মেথড আছে দেখেন, এই যে 14-র পাশাপাশি দেখেন দুইটা অপশন আছে, একটা বড় হাতের, এটাও বড় হাতের, কিন্তু একটা ছোট একটা বড় করে। তো দুইটার কাজ কি? একটা হচ্ছে গ্রো ফন্ট সাইজ, ইনক্রিজ ফন্ট সাইজ। তো আমি ইনক্রিজ ফন্ট সাইজ এটা যখন আমি ক্লিক করবো দেখেন ফন্ট সাইজটা আমার বাড়তেছে, দেখতে পাচ্ছেন বাড়তেছে। এইভাবে আমি যতক্ষণ চাপতে থাকবো ততক্ষণ বাড়তে থাকবে। দেখেন এটা প্রায় 500-600 মতো কী হবে, বড় হবে। দেখেন কত হয়ে গেছে, এই পর্যন্ত অনেক বড় হয়ে গেছে। দেখেন 500 ক্রস করে ফেলছে, একটা অক্ষর দিয়ে একটা পেজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এত বড় আমরা করে ফেলেছি। তো আমরা চাইলে এটা দিয়ে বড় করতে, আবার পাশে যেটা আছে এটা দিয়ে আমরা ছোটো করতে পারি। এখন আমি এইভাবে ছোটো ক্লিক করতে করতে ছোটো না করে আমি এখানে এসে লিখে দিলাম 14। দেখেন যে সবগুলো একসাথে 14 ছোটো হয়ে গেছে। ঠিক আছে,
আচ্ছা, এবার বড় ছোট করার আরও কি অপশন আছে, শর্টকাট আছে, শর্টকাটে দেখার চেষ্টা করি। শর্টকাট হচ্ছে কি, আমি এখানে লিখে দিই, এটা নিচে লিখি। শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল প্লাস এই যে একটা ব্র্যাকেট আছে, আমি একটু বড় করে দেখাই। এই ব্র্যাকেটটা চাপ দিলে বড় হবে। আমি কিন্তু এটা যে একটু বড় করে দেখাচ্ছি সেটা আমি ওই ব্র্যাকেট দিয়ে করেছি। দেখেন আবার এই ব্র্যাকেটে ক্লিক করলে ছোট হবে, বুঝতে পারছেন? কন্ট্রোল প্লাস এই ব্র্যাকেট, তো এই ব্র্যাকেটটা কোথায় আছে, ব্যাক স্পেসের পাশেই আছে। দেখেন আমি এই লাইনটাকে সিলেক্ট করার পর দেখেন আমি প্রথম যে ক্লোজিং ব্র্যাকেটটা আমি চেপে ধরছি, এটা বড় হচ্ছে। আমি ইনার ব্র্যাকেটটা ক্লিক করেছি, দেখেন যেটা ছোটো হচ্ছে। তাহলে আমরা ফন্ট বড় ছোটো বুঝতে পেরেছি আশা করি। আচ্ছা, এরপরে আমরা দেখার চেষ্টা করব, আমরা এইখান থেকে এই লাইনের মধ্যে চলে আসি, এই লাইনগুলোতে চলে আসে। এই লাইনগুলোকে আমি সবগুলোকে একসাথে কপি করি। কপি করার পর আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিই। এই ব্ল্যাঙ্ক পেজ আমি এটাকে পেস্ট করলাম, আমি আরও 2-3বার পেস্ট করলাম। এই লাইনটা একটু ভালো করে খেয়াল করে দেখেন তো, এই লাইনের মধ্যে সেন্টেন্সগতভাবে কী ধরনের ভুল আছে। ভুলটা যদি আমি দেখতে চাই আপনারা হয়তো বুঝতে পারবেন না। ভুলটা হচ্ছে দেখেন, এই পুরা সেন্টেন্সে পুরা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের, আবার এখানে এসে ছোটো হাতে হয়ে গেছে, এখানে এসে ছোটো হাতে হয়ে গেছে। এটা একটু ভুল না? এই ধরনের ভুল তো হওয়া যায় না। একটা স্ট্যান্ডার্ড লেখার মধ্যে খুব সুন্দর একটা ফরম্যাটের মধ্যে, মনে করেন আপনি কোথাও একটা অ্যাপ্লিকেশন করতেছেন, তো অফিসিয়াল একটা অ্যাপ্লিকেশন করতেছে, সেখানে এরকম বড় ছোটো এলোমেলো হতে পারে না, সেটা একটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাটে হইতে হয়। তো সেক্ষেত্রে আমরা যখন ইন্টারন্যাশনালি কাজ করবো, ওখানের কাজের ফরম্যাটগুলো এরকম স্ট্যান্ডার্ড খুব সুন্দর করে দেখা যায় মতো, কোনো ধরনের ভুলভ্রান্তি না থাকে, এলোমেলো যাতে না হয় সেরকম হয়। তো দেখেন এইখানে যে বড় ছোটো আছে লেখাগুলোর স্ট্যান্ডার্ড সাইজটা, স্ট্যান্ডার্ড ফরম্যাটটা এরকম এমনি কীরকম, স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হচ্ছে কি সবসময় প্রত্যেকটা সেন্টেন্সের শুধুমাত্র প্রথম অক্ষরটা বড় হাতে থাকবে আর বাকি সবগুলো ছোটো হাতে থাকবে। মাঝে মধ্যে আমরা এরকমও দেখি যে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে থাকে, সেক্ষেত্রে এটা কোনোভাবেই মিলল না। দেখা যাচ্ছে সবগুলো যদি সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতে থাকতো তাহলে হয়তো দেখা যাচ্ছে এখানে ছোটো হাতের, এখানে ছোটো হাতের, এখানে ছোটো হাতের আছে, এখানে আবার বড় হাতের, এখানে আবার বড় হাতের। আবার যদি দেখা যাচ্ছে যে সবগুলো যদি বড় হাতের হতো তাও একটা কথা ছিল, কিন্তু এখন কোনোটাই হয় নাই, এলোমেলো হয়ে গেছে না? তো এরকম যদি আপনাদেরকে কোনো কাজ থাকে এলোমেলো হয়ে আছে, বায়ার আপনাকে কাজ দিয়েছে, বলা হচ্ছে কি ফন্টগুলোকে স্ট্যান্ডার্ড করে দাও, টোটাল লিখে এখানে 10,000 ওয়ার্ড আছে বা 1,00,000 ওয়ার্ড আছে, মনে করেন 1,00,000 ওয়ার্ড, 500 পেজ আছে, 500 পেজের মধ্যে 1,00,000 ওয়ার্ড আছে। এই 1,00,000 ওয়ার্ডের মধ্যে সবগুলোতে এরকম যে এলোমেলো হয়ে আছে, এটা আমাকে ঠিক করে দাও। তাহলে আপনারা কীভাবে ঠিক করবেন? এখানে 430টা ওয়ার্ড আছে, 430টা ওয়ার্ড আমাকে করতে সর্বোচ্চ নাইলে আমার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। কীভাবে করবো? আমি এটাকে ছোটো করে দিব, কিউ করে দিচ্ছি ছোটো, এটাতে এসে আমি বি করে দিচ্ছি ছোটো, এখানে এসে আমি এফ করে দিচ্ছি ছোটো, এখানে এসে আমি জে করে দিচ্ছি ছোটো, তারপর দেখেন এখানে এসে আমি ডি ছোটো করেছি। এখন দেখেন আমার এই সেন্টেন্সটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড সেন্টেন্স। কিন্তু এরকম করে 430টা ওয়ার্ড আমি করবো, কতক্ষণে করবো? এরকম করে যদি 1,00,000-2,00,000 যদি ওয়ার্ড থাকে, সেটা আমার পক্ষে করা সম্ভব? প্রায় 2-3 দিন লেগে যাবে, আবার 2-3 দিন লেগে যাবে, আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমি এভাবে স্ক্রল করে নিচ্ছি, কোনো কারণে একটা লাইন বাদ পড়ে যাচ্ছে, এই ধরনের প্রবলেমটা হতে পারে। কিন্তু আমাদের কাছে এমন একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে আমি কী করবো, 2-3 দিনের কাজ বা 1 ঘন্টা 2 ঘন্টার কাজটা আমরা 1 সেকেন্ডে করে ফেলবো। কীভাবে করবো? সেটা করার জন্য আমাদেরকে লেখাগুলোকে সিলেক্ট করতে হবে, সবগুলো লেখাকে একসাথে সিলেক্ট করতে হবে। সবগুলো লেখা একসাথে সিলেক্ট করতে হলে এটা শর্টকাট কি, সবগুলো লেখা একসাথে সিলেক্ট করতে হলে শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ। যখন আপনি একসাথে চাপ দিবেন, কন্ট্রোল প্লাস এ, সিলেক্ট অল, আমি এখানে কন্ট্রোল এতে ক্লিক করলাম। কন্ট্রোল এতে ক্লিক করার পর সাথে সাথে দেখেন ওইখানে একটা অপশন আছে চেঞ্জ কেসটা হচ্ছে সেটাই। তো আমি এখানে আসলাম, এখানে আসার পর আমি চেঞ্জ কেস ক্লিক করলাম। দেখেন চেঞ্জ কেস আমি প্রথমে দিচ্ছি লোয়ার কেস মানে হচ্ছে কি সবগুলো ছোটো হাতের হয়ে যাবে। তো এরকম কি কোনো সেন্টেন্স আছে যে সবগুলো অক্ষর ছোটো হাতের হয়ে যায়? এরকম হয় না। তারপর দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর লোয়ার কেসের পর দেখতে হচ্ছে আমরা আপার কেসে যখন ক্লিক করছি সবগুলো বড় হাতের হয়ে যাচ্ছে। এরকমও তেমন একটা সবসময় থাকে না, সচরাচর থাকে না, মাঝে মধ্যে থাকে। যে কোথাও আপনি রেজিস্ট্রেশন করতে গেলে আপনার নামটা লিখতে হচ্ছে, সেই ক্ষেত্রে নামটা পুরো বড় হাতে লিখতে হয়, কারণ এই রেজিস্ট্রেশন অনুযায়ী আপনার নামে ডকুমেন্ট ইস্যু হবে, আপনার নামে সার্টিফিকেট ইস্যু হতে পারে, আপনি ফর্ম ফিল আপ করতেছেন আপনার নামে সার্টিফিকেট ইস্যু হতে পারে, আপনি এনআইডি কার্ডের কি নাম দিচ্ছেন ওখানে আপনার নামে এনআইডি কার্ড ইস্যু হতে পারে। সেক্ষেত্রে বড় হাতের যদি না লিখে ছোটো হাতের অক্ষরগুলো মাঝে মধ্যে বুঝতে কষ্ট হয়। ও লিখেছে না এ লিখেছে, আই লিখেছে না জে লিখেছে, সি লিখেছে না নাকি ই লিখেছে, এটা বোঝা যায় না, সেজন্য বড় হাতে লিখতে বলে। তো বড় হাতের যেমন পাসপোর্ট করতে গেলে আমাদের নামটা প্রথমে আমাদেরকে বড় হাতের লিখতে হবে। তো এইভাবে যদি বড় হাতের আমাদের লিখতে হয় তখন আমরা কীভাবে করি, এখানে এসে আমরা একসাথে সবগুলোকে সিলেক্ট করবো, আমরা আপার কেসে ক্লিক করে দিলে বড় হাতের হয়ে গেছে। এরপর দেখার চেষ্টা করি, এখানে দেখেন ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড মানে হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। দেখেন
আমি আবার এটাতে কী করবো, ক্যাপিটালাইজ ইস ওয়ার্ডে ক্লিক করি, হচ্ছে না, আমি এখানে এসে এটাকে লোয়ার কেস করে দেবো, এখান থেকে এসে আবার যখন ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড করবো তখন দেখেন এবার সবগুলো কী হচ্ছে, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতে দেখেন, একদম প্রথম অক্ষরটা সবগুলো ওয়ার্ডের সবগুলো সেন্টেন্সের প্রথম অক্ষরটা ওয়ার্ডের আবার প্রথম অক্ষরটা বড় হাতে। এইভাবেও খুব একটা বেশি দেখা যায় না, মাঝে মধ্যে এক্সেপশনাল কিছু লাইনের ক্ষেত্রে আমরা এইভাবে দেখতে পাই। ঠিক আছে, তারপর দেখি আমরা যেটা আমাদের মূল লক্ষ্য সেটা আমরা কীভাবে করি। তো মূল লক্ষ্যটা হচ্ছে কি, দেখেন আমরা এখানে ক্লিক করার পর দেখেন সেন্টেন্স কেসে ক্লিক করছি, এখন দেখেন সেন্টেন্স কেসে ক্লিক করার পর হয় নাই, আমরা এখান থেকে আগেরবার অন্যরকম চেঞ্জ করবো, এখান থেকে আমি সেন্টেন্স কেসে ক্লিক করবো। এখন দেখেন যে সবগুলো লেখা শুধুমাত্র প্রথম অক্ষরটা, প্রথম অক্ষরের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে হয়েছে, প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে, আর বাকি সবগুলো ঠিক আছে। তাহলে আমরা এখানে 418 কেন 14 কেন হাজার হাজার ওয়ার্ড যদি আমাদের এখানে থাকে, লাখ লাখ ওয়ার্ড যদি আমার থাকে, আমি একসাথে চাই সবগুলোকে ক্লিক করার পরে এইভাবে আমি ফিক্সড করে ফেলতে পারবো। আশা করি বুঝতে পেরেছি। এরপর এখানে একটা ফাংশন আছে, এই ফাংশনটার ব্যাপারটা আমরা এখন বুঝবো না, এখন আমি এটা দেখাবো না। এই ফাংশনটা এবং ফরম্যাট পেইন্টার এই দুটো ফাংশন আমি দেখাই নাই, এগুলো আমি পরে দেখাবো যখন এই দুটো ফাংশন অ্যাক্টিভ হবে। তারপর আমরা চলে আসছি দেখেন এই ফাংশনগুলোতে। এই ফাংশনগুলোর কাজ কি দেখেন, এখানে একটা বি লেখা আছে, এই বি ফাংশনের কাজটা কি, বি ফাংশনের কাজটা দেখেন, এই টোটালটার মধ্যে আপনি বুঝতে পারবেন বি ফাংশনের কাজটা কি। দেখুন দেখেন আমি এখানে একটা লিস্ট বানিয়েছি, উপরে একটা পয়েন্ট আকারে করেছি, এই পয়েন্টটাকে দেখেন, এই পয়েন্টটা এই লেখাগুলো চেয়ে একটু ডিফারেন্ট, পয়েন্টটা হচ্ছে কি এই লেখাগুলো চেয়ে একটু ডিফারেন্ট কেন, কারণ দেখেন এটা একটু করে এটার সাথে একটু করে কালো করে একটু বোল্ড করে লেখা আছে, একটু বেশি করে দেখা যাচ্ছে, বেশি কালো করে দেখা যাচ্ছে, আবার হচ্ছে কি এটাতে একটা আন্ডারলাইন আছে। তো এটা কিভাবে করেছি, যদি আমি কোনো লেখাকে যদি এখানে মনে করি এখানে অনেকগুলো লেখা আছে, অনেকগুলো লেখার মধ্যে আমি কোনো একটা সেন্টেন্সকে কোনো একটা লাইনকে আমি একটু করে আমি কীভাবে দেখতে চাই, একটু করে আলাদা করে দেখতে চাই এগুলো হচ্ছে, তো সেক্ষেত্রে সেন্টেন্সটাকে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখেন এখানে বোল্ডে ক্লিক করবেন, দেখবেন এটা বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এটা চেয়ে এগুলো হচ্ছে একটু আলাদা দেখাচ্ছে। আমি যদি চাই আবার এটাকে একটু নিচের দিকে একটা দাগ দিতে, আন্ডারলাইন করতে, দেখেন আমি এখানে ক্লিক করছি, এটা আন্ডারলাইন হয়ে গেছে। এবার দেখেন এই আন্ডারলাইন করা এবং বোল্ড করা লেখা গেছে, আমি একটু করে বাঁকা বাঁকা করতে চাই, ইতালিকা স্টাইল করতে চাই, সেক্ষেত্রে দেখেন এটা ক্লিক করছি, এটা ইতালিকা স্টাইল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা এটা করে ফেলেছি। তাহলে আমরা এগুলো শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি, কন্ট্রোল ইউ এবং কন্ট্রোল আই। কন্ট্রোল বিতে ক্লিক করলে বোল্ড হবে, কন্ট্রোল ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হবে, কন্ট্রোল আইতে ক্লিক করলে ইতালিকা হবে। আমি দেখাচ্ছি, বিতে ক্লিক করছি কন্ট্রোল বোল্ড উঠে গেছে, আবার ইউতে ক্লিক করছে আন্ডারলাইন উঠে গেছে, আইতে ক্লিক করছে এগুলো চলে গেছে। তো একবার ক্লিক করলে আসবে, আরেকবার ক্লিক করলে চলে যাবে। আমি বিতে ক্লিক করছি আসছে, আইতে ক্লিক করছি আসছে, ইউতে ক্লিক করে আসছে। এবার দেখেন এখানে যে আন্ডারলাইনটা দিয়েছি, এই আন্ডারলাইনটা চাইলে আমরা কালারিং করতে পারি। সেটা কীভাবে, এই ইউর পাশে দেখেন একটা ড্রপ ডাউন মেনু আছে, এখান থেকে দেখেন এই যে কালারের অপশন আছে, আমি এখান থেকে যে কালারটা করবো সেই কালারটা এখানে হয়ে যাবে, লাল কালার হয়ে গেছে। আবার তাহলে এখানে কিছু স্টাইল আছে, দেখেন আমি এই স্টাইলগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। দেখেন আমি চেঞ্জ করে দিয়েছি। এই আন্ডারলাইনটা দেখেন এখন কীরকম করা হয়েছে, আন্ডারলাইনটা এখন দেখেন লাইন বাঁকা 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 এইভাবে লাইনটা হয়েছে। আশা করি আমি বুঝাতে পেরেছি। আচ্ছা, তো আমি এখানে আন্ডারলাইনটাকে আবার এখানে এসে কালারটা এসে আমি অটোমেটিক করেছি, এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। এখান থেকে এসে লাইনটাকে আমি এইভাবে আগের মতো করে দিচ্ছি, আগের মতো লাইনটা হয়ে গেছে। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার দেখেন আমাদের ডাটা এন্ট্রি কাজ করতে গেলে আমাদেরকে মাঝে মধ্যে ই কমার্স ডাটা এন্ট্রি করতে হবে। ই কমার্স ডাটা এন্ট্রিটা কি, ই কমার্স ডাটা এন্ট্রি মনে করেন বাংলাদেশে দারাজ আছে, যদিও দারাজ এখন আলিবাবাকে বিক্রি করে ফেলছে, মনে করেন বাংলাদেশে দারাজ আছে, এরকম করে আরও অনেকগুলো ই কমার্স সাইট আছে। আবার মনে করেন ওয়ার্ল্ড ওয়াইড যখন আমরা কাজ করবো তখন আমাদেরকে অ্যামাজন আছে, আলিবাবা আছে, ওয়ালমার্ট আছে, ইবে আছে। তো অ্যামাজন থেকে হঠাৎ করে কোনো একজন শপের মালিক বললো যে আমি নতুন মাসে আমার 500টা প্রোডাক্ট অ্যামাজনের আমি লঞ্চ করব। তো অ্যামাজনের যে ওয়েবসাইট আছে সেখানে এগুলো রেকর্ড করতে হবে না, এগুলোকে এন্ট্রি করতে হবে না। এই এন্ট্রি করার জন্য মাঝে মধ্যে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে 500 প্রোডাক্ট আপনাকে কী করতে হবে, প্রোডাক্ট লিস্ট, এটাকে অ্যামাজন ই কমার্স ডাটা এন্ট্রি বলা হয়, আবার এটাকে প্রোডাক্ট লিস্টিংও বলা হয়। তো প্রোডাক্ট লিস্টিং বলুক আর ই কমার্স ডাটা এন্ট্রি বলুক, যেটাই বলুক না কেন আমরা এটা কাজটা করতে পারবো। তো এই কাজটা করতে গেলে এখানে যে তাদের ফরম্যাট আছে, ফরম্যাটের করে যেখানে টাইটেল লিখতে হবে সেখানে টাইটেল, যেখানে প্রাইস লিখতে হবে সেখানে প্রাইস, যেখানে ছবি আপলোড করতে হবে সেখানে ছবি আপলোড, যেখানে ডেসক্রিপশন দিতে হবে সেখানে ডেসক্রিপশন, আর যেখানে দেখা যাচ্ছে সাইজ কালার যা যা সবগুলো ওখান থেকে দেওয়া আছে। আপনি জাস্ট ওখানে প্রত্যেকটা কলামে গিয়ে যে কলামে যেটা লিখতে হয়, যে কলামে যেটা করতে সেটা করবেন, আর বাকিটা অটোমেটিক পোস্ট করলে অটোমেটিক এটা আপলোড হয়ে যাবে। কিন্তু ওখানে দেখবেন যে একটা কাজ করতে হয়, মনে করেন আমি একটা প্রোডাক্ট লিস্টিং করেছি, আইফোন 13 প্রো ম্যাক্স, এটার দাম মনে করেন $1200, কথার কথা আমি জানি না এক্সাক্ট অ্যামাউন্টটা কত, আমি $1200 এখানে দিলাম, এটা আমি একটু এদিকে করে দিচ্ছি। ঠিক আছে, $1200। তো $1200 এই প্রোডাক্ট লিস্টটা আমি এভাবে করেছি, এরকম হাজার হাজার প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট লিস্ট করেছিলাম $1200। ঠিক আছে, তো দেখা যাচ্ছে 5-6 মাস পর্যন্ত এই আইফোন 13 প্রো ম্যাক্সটা বিক্রি হয়েছে। তো হঠাৎ করে দেখা যাচ্ছে এটার সেলটা ডাউন হয়ে গেছে, তখন আমাদের যে আপনাকে কাজ দিয়েছিল সে আপনাকে আবার মেসেজ করে বলতেছে, তারা একবার যার থেকে কাজ করে কাজটা যদি ভালো লাগে তাকে আবার রিপিট হিসাবে তাকে আবার হায়ার করে, আবার তাকে মেসেজ করে তার সাথে কথাবার্তা বলে। তো দেখা যাচ্ছে আপনি প্রোডাক্টের লিস্টিং করেছেন, এখন আপনাকে আবার বলতেছে যে আমার প্রোডাক্টগুলো আপডেট করতে হবে। আপডেট বলতে কীরকম, দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা সে 20% ডিসকাউন্ট দিচ্ছে, তো 20% ডিসকাউন্টটা লিখেও দিতে হবে, এবং 20% ডিসকাউন্ট হওয়ার পরে
আফটার ডিসকাউন্ট প্রাইসটা কত সেটা আমাকে লিখে দিতে হবে। তো সেক্ষেত্রে দেখেন আমি এখানে যদি লিখি 20% অফ, 20% অফ লিখেছি। তো 20% অফ লিখলে এখানে 240 হয়, 240 যদি আমরা বাদ দিই, 1200 থেকে যদি 240 বাদ দিই, আমরা এখানে 960 মতো পাচ্ছি। তো $960 এখানে, $960 এখানে আসতেছে, ঠিক আছে। তো এই যে $960 আমরা লিখেছি, কিন্তু লিখতে গেলে মার্কেট প্লেসে বা ই কমার্স সাইটে আমরা প্রাইসটা কেমন কীভাবে দেখি, আগের প্রাইসটাকে তারা এইভাবে কেটে দেয়, দেখতে পাচ্ছেন, এইভাবে কেটে দেয়। তো এইভাবে কেটে দেওয়ার জন্য এই কাজটা যখন আমরা করতে হবে তখন আমাদেরকে এটাকে স্ট্রাইক ট্রু করতে হবে। এটা হচ্ছে কি প্রাইসটা আমরা কেটে দেওয়ার জন্য আমাদের স্ট্রাইক ট্রু করতে হবে। তো এই ব্যাপারটা যদি আমরা না জানি তাহলে আমরা ই কমার্স ডাটা নিতে প্রাইসটা আমরা এভাবে আপডেট করতে পারবো না। তো এই কাজটা কথাটা হচ্ছে কি এই প্রাইসটা এইভাবে কেন দেয়, এটা না দিয়ে ডিরেক্টলি 960 টাকা এখানে লিখে দিতে পারতো না। এটা হচ্ছে কি ব্রেইন ওয়াশ বা আই ওয়াশ করার জন্য। যে ব্যক্তিটা এইখানে এখন এই মার্কেট প্লেসে ঢুকে দেখবে যে এটার দাম হচ্ছে কি $960, কিন্তু এটার অ্যাকচুয়াল প্রাইস ছিল 2 মাস বা 1 মাস আগেও বা একদিন আগেও এটার দাম ছিল $1200। তো সে খুশি হয়ে, সে 20% ডিসকাউন্ট পাচ্ছে বলে খুশি হয়ে এই প্রোডাক্টটা এখানে নিয়ে নেয়। তো এটাই হচ্ছে কি মূল সাইকোলজি, যে প্রাইসটা এভাবে কেটে দেওয়ার। চাইলে তারা প্রাইসটা ডিরেক্টলি ওটা কেটে না দিয়ে ওটার উপরে আপডেট প্রাইসটা লিখে দিতে পারতো। তাহলে আমরা বুঝতে পেরেছি কীভাবে এই লিখার কোনো প্রাইস যদি আমাদেরকে কেটে দিতে হয় তখন আমরা এভাবে করবো। 4 লাইনটা যদি আমরা কেটে দিতে হয়, আমি 4 লাইনের উপর এভাবে দিব, দেখেন 4 লাইনটা এভাবে কেটে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর আমরা দেখার চেষ্টা করবো মাঝে মধ্যে আমাদের ডিগ্রি লিখতে হয়। ডিগ্রি বলতে কি, মনে করুন আজকে আবহাওয়ার তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, কথার কথা আমি জানি না। তো 25 ডিগ্রি সেলসিয়াস জিরো একটা উপরের দিকে থাকে, সেটা আমরা দিতে পারছি না। একটা জিরো যখন দিয়েছি দেখেন এটা 250 হয়ে গেছে, কিন্তু জিরোটাকে আমরা কীভাবে ডিগ্রি হিসেবে বানাবো? সেক্ষেত্রে আমরা জিরোটাকে ডিগ্রি হিসেবে বানার জন্য আমাকে জিরোটা সিলেক্ট করতে হবে। জিরোটা সিলেক্ট করার পর দেখেন এখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে সুপার স্ক্রিপ্ট। দেখেন আমি এখানে সুপার স্ক্রিপ্টে ক্লিক করেছি, দেখেন জিরোটা উপরের দিকে চলে আসছে। দেখেন 25 ডিগ্রি হয়েছে কিনা, 25 ডিগ্রি হয়েছে। এবার এই ডিগ্রিতে ক্লিক করা অবস্থায় আপনি যা লিখবেন তাও সবগুলো ডিগ্রির মতো করে ছোটো করে এখানে দেখা যাবে। এখানে আমি যা লিখতেছি ডিগ্রির মতো ছোটো করে দেখা যাচ্ছে। তো আমি যদি সবগুলোকে যদি আবার নর্মাল করে লিখতে চাই, জিরো বাদ দিয়ে, ডিগ্রিটা বাদ দিয়ে যদি আমি লিখতে চাই, তখন আমি পুরো লেখাটাকে সিলেক্ট করবো। দেন আমি আবার সুপার স্ক্রিপ্টে আবার যখন ক্লিক করবো, একবার ক্লিক করলে ডিগ্রি হচ্ছে, একবার ক্লিক করলে নর্মাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে করতে পারছি। তো এটা কি শুধুমাত্র ডিগ্রি করা যাবে? এটাকে চাইলে কি করা যাবে না, স্কোয়ার করা যাবে না? এটাকে চাইলে কি কিউব করা যাবে না? দেখেন আমি ডিগ্রি করতে পারছি, কিউবও করতে পারছি। আমি এখানে ডিগ্রি করে দিলাম। এরপর দেখেন আমি ছোট্ট করে একটা লাইন লিখি। এই লাইনটা সাথে সবাই আপনারা পরিচয় ছোটোবেলায় সবাই করেছেন, দেখেন এটা আপনাদের মনে পড়ে কিনা। দেখেন এই লাইনটার সাথে সবাই আপনারা পরিচয় কিনা। দেখেন আমি এই সবগুলো টুটাকে সিলেক্ট করতেছি, এখানে টুটাকে সিলেক্ট করার পর আমি এখানে সুপার স্ক্রিপ্ট করে দিয়েছি। দেখেন a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা ক্লাস 6 থেকে 9, 10 পর্যন্ত আমরা সবাই করেছি, এটা আপনাদের সবার মনে আছে। দেখেন এই যে সূত্রটা আমি লিখেছি, এটা হচ্ছে বীজগণিতের সূত্র। দেখেন আমি সিম্পলি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ জানার পর আমরা বীজগণিত কাজ করি। তো আমি এতটুকু সিম্পলটা আমি করতে পেরেছি। যখন আমাদেরকে আরও ডিপ বীজগণিত করতে হবে তখন আমাদেরকে ইনসাইড এসে এই ইকুয়েশনের ব্যাপারটা আমাদের জানতে হবে। দেখেন এই যে ইকুয়েশনের ব্যাপার, এগুলো আমাদের জানতে হবে। এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা করতে পারবো না। তো আমাদের কাজ এগুলো না, আমাদের কাজ হচ্ছে ডাটা এন্ট্রি শেখা। ডাটা এন্ট্রির মধ্যে আমাদের বীজগণিতের কোনো কাজ নেই। এবার দেখেন আমি যেখানে 2 দিয়েছি, এগুলো চাইলে আমরা কিউব দিতে পারি। এটাকে চাইলে আমরা টু দি পাওয়ার 4 করতে পারি। দেখেন আমি এখানে 4 ক্লিক করলাম, এটা 4 হচ্ছে, 5 হচ্ছে, যা ক্লিক করবে তাই হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। তো আমরা উপরে নিয়ে যেতে পারছি। যখন নিচে লিখতে হবে, যখন সাইন্টিফিক কোনো কিছু যখন আমাদেরকে লিখতে হবে, যেমন মনে করেন পানির বৈজ্ঞানিক সংকেত হচ্ছে কি H2O। তো আমি যখন এখানে H লিখেছি, 2 লিখেছি, আমি যখন ওতে লিখেছি, দেখেন H2টা এইভাবে না, 2টা নিচের দিকে থাকে। সেক্ষেত্রে 2টা নিচের দিকে কীভাবে করবো? তখন দেখেন এখানে একটা ফাংশন আছে, সুপার স্ক্রিপ্টের পাশে একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট। আমি সাবস্ক্রিপ্টে ক্লিক করে দেখেন এটা কী হয়ে গেছে, নিচে হয়ে গেছে। এরপর আপনি যা লিখবেন সব নিচের দিকে দেখা যাবে, ঠিক আছে। আশা করি আমরা সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি পরবর্তী ফাংশনে। পরবর্তী ফাংশনে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফাংশন আছে, এটার নাম হচ্ছে ট্যাক্স ইফেক্ট। এই ট্যাক্স ইফেক্টের কাজ কি? ট্যাক্স ইফেক্টের কাজ হচ্ছে কি, আমরা মনে করেন ছবি তোলার পরে এডিট করি না, এডিট করতে গেলে আমাদের অনেক ফিল্টার মারতে হয়, অনেকগুলো ইফেক্টস দিতে হয়। এটাকে আমরা ইফেক্টস বলে থাকি, ঠিক আছে। আমরা এটাকে ইফেক্টস বলে থাকি। তো ইফেক্টসগুলোতে কী করে, লেখার ইফেক্টসগুলো কি, লেখার ইফেক্টস মানে কি, লেখাকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করবো, বিভিন্ন স্টাইলে করবো। দেখেন এটা কীভাবে করতে হয়। আমি ইফেক্টসে ক্লিক করছি, ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে। আমি এই স্টাইলগুলোর মধ্যে যেটা দিয়ে ক্লিক করবো আমার লেখাটা সেটার মতো হয়ে যাবে। দেখেন লেখাটাকে সিলেক্ট করতে হবে অবশ্যই। আমি যদি সিলেক্ট না করি, দেখেন আমি এখানে সিলেক্ট করে নিই, এখানে এসে আমি এটাকে সিলেক্ট করছি, দেখেন আমার লেখাটা এরকম হচ্ছে না। বুঝতে পারছি, এই লেখাটা এরকম হচ্ছে না, আমি সিলেক্ট করে নিই। এখানে এসে আমি এটাকে দিচ্ছি, দেখেন আমার লেখাটা এরকম হচ্ছে না। কেন? কারণ আমি সিলেক্ট করিনি। তো আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি কোনটাকে কীরকম করতে হচ্ছে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে সিলেক্ট হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলাম, এসে আবার সিলেক্ট করলাম, তাই হয়ে গেছে। এখানে এসে আরেকটাতে ক্লিক করবো, দেখেন আরেক রকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এখানে যে ডিজাইনগুলো আছে বাই ডিফল্ট, এখানে যে কয়টা ডিজাইন আছে, যে 1 2 3 4 5টা, 1 2 3 4 5,
4টা, এখানে প্রায় 20টা ডিজাইন আছে। এই 20টা ডিজাইনের বাইরে কি আমি কোনো ডিজাইন করতে পারবো না? শুধুমাত্র এই 20টাই? হ্যাঁ অবশ্যই পারবো। সেটা দেখেন আমরা কীভাবে করবো। দেখেন এখানে যে কালারগুলো আছে, এখানে কালারের দুইটা ধরন আছে। একটা হচ্ছে কি ফিল কালার, একটা হচ্ছে কি বর্ডার আউটলাইন কালার। মানে ফিল কালার মানে হচ্ছে লিখার মাঝখানে যে কালারগুলো আছে সেটা, আর আউটলাইন মানে হচ্ছে কি এটার একটা দাগ আছে, চারপাশে একটা বাউন্ডারি দাগ আছে, বর্ডার দাগ আছে, এই বর্ডারটাকে আউটলাইন বলা হচ্ছে। এগুলো ছাড়া এগুলো আমরা চেঞ্জ করতে কীভাবে দেখেন, আমি মাঝখানে যে লিখাটা কালারটা আছে, এই ফন্টের এই ট্যাক্স ইফেক্টের মাঝখানে যে কালারটা আছে সেই কালারটা আমি কিন্তু চেঞ্জ করে দেবো। দেখেন আমি এখানে পুরোটাকে সিলেক্ট করছি। পুরোটাকে সিলেক্ট করার পর দেখেন এই যে মাঝখানে লিখাটাকে চেঞ্জ করতে হলে আপনাকে এখানে ফন্ট কালারের মধ্যে আসতে হবে। যেমন আমি এখানে লাল ক্লিক করা আছে, আমি লালের উপর যদি ক্লিক করে দেখেন এটা লাল হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা এখানে ট্যাক্স ইফেক্ট থেকে এসে দেখেন ট্যাক্স ইফেক্টটা আউটলাইন আছে, এই আউটলাইনের জায়গায় যদি আমি এখান থেকে এটা সবুজ করে দিই, দেখেন আমার লাইনটা চেঞ্জ হয়ে গেছে। আগে যেটা অন্যরকম ছিল সেটাকে আমি এখান থেকে চেঞ্জ করে ফেলছি। আমি আবার যাচ্ছি, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ফিল কালার যদি চেঞ্জ করতে চাই, লিখার ভিতরে যে কালারটা সেটা যদি আমি চেঞ্জ করতে চাই, এখান থেকে চেঞ্জ করতে হবে, এটাকে সবুজ করে দিয়েছি। এবং আউটলাইন যেটা আছে সেটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করছি, তখন আমাকে আউটলাইন এসে আমি এটাকে লাল করে দিচ্ছি। দেখেন আগেরটা অন্যরকম হয়ে গেছে। একবার ভিতরটা লাল ছিল, বাইরেটা সবুজ ছিল, আবার এখন ভিতরটা লাল, ভিতরটা সবুজ, বাইরেটা লাল। চাইলে আমরা এখান থেকে বিভিন্নভাবে চেঞ্জ করে ফেলতে পারি। তো এগুলো সবগুলো আমরা এইভাবে করতে পারবো। দেখেন আমি এখানে এসে এটাতে আমি দেখেন একদম গুড টুকটুকে কালো করে দিচ্ছি, এটাকে কালো করে দিলাম। লাইনটাকে এখান থেকে এসে লাইনটাকে আমি সাদা করে দিলাম। দেখেন লাইন সাদাটা দেখা যাবে না, সরি, এখান থেকে লাইনটা সাদা করতে হলে আমাকে এই যে আউটলাইনে এসে এখান থেকে সাদা করে দেবে। অথবা আমি এখান থেকে যদি ফিল কালারটা যদি সাদা করে দিই, আউটলাইন কালারটা যদি আমি এখান থেকে ব্ল্যাক করে, দেখেন সাদা, ভিতরে সাদা হয়ে গেছে, মাঝখানে সাদা হয়ে গেছে, বাইরে কালো হয়ে গেছে। এটা আমরা বুঝতে পেরেছি। এবার দেখেন এখানে আর কী ফাংশন আছে। এই ট্যাক্স ইফেক্টে আসার পর দেখেন একটা শ্যাডো নামে একটা ফাংশন আছে। আপনি যদি লেখাগুলোর মধ্যে শ্যাডো দিতে চান, দেখেন আমি এখানে ক্লিক করলে, এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করলে একটা শ্যাডো নিচে দিকে হালকা করে শ্যাডোটা আসে। যখন এটা আপনি নিজে কাজ করবেন তখন দেখতে পাবেন। এখানে হয়তো আমার স্ক্রিনে হয়তো আপনারা বুঝতে পারছেন না। এই দেখেন এই লাইনের মধ্যে একটা শ্যাডো এখানে দেখা যাচ্ছে, এই যে একটু করে শ্যাডো দেখা যাচ্ছে। তাহলে আমরা শ্যাডোটা সেট করতে পারি। আবার দেখেন আর কী করা যায়। এখান থেকে এই লাইনটা থেকে আমি লেখাটাকে আবার সিলেক্ট করলাম। আবার সিলেক্ট করার পর দেখেন এখানে আসলাম। এখানে আসার পর শ্যাডোর পরে দেখেন রিফ্লেকশন, যে লেখাটা আপনি চাইলে নিচের দিকে একটা রিফ্লেকশন করতে পারেন, প্রতিচ্ছবি একটা আনতে পারেন। দেখেন আচ্ছা একটা রিফ্লেকশন দিকে নিচের দিকে চলে আসছে। আবার গেলাম রিফ্লেকশন, এসে আমি এই রিফ্লেকশনটা দিলাম। দেখেন আরও বড় করে রিফ্লেকশন দেখা যাচ্ছে। তাহলে আমরা রিফ্লেকশন এখান থেকে করতে পারি, বুঝতে পেরেছি। এবার আমি যদি রিফ্লেকশনটা তুলে ফেলছি তখন কীভাবে তুলবো? রিফ্লেকশন আসার পর দেখেন নো রিফ্লেকশন নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করছি, নো রিফ্লেকশন হয়ে গেছে। এরপর দেখেন আর কী ফাংশন আছে। এরপর আসছে যে গ্লু। আপনি যদি লিখাগুলো চারপাশে একটা যে কোনো একটা কালার দিয়ে গ্লু করতেছেন, সেক্ষেত্রে দেখেন এখানে ক্লিক করলে 4-5টা গ্লু এই কালারে গ্লু হয়ে যাবে। যে কালারটা আপনি করবেন সেই কালারটা গ্লু হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে এসে কালারটাকে এই যে গ্লুতে ক্লিক করলাম, এখান থেকে গ্লু হয়ে গেছে। এখানে যে কালার আছে এগুলোর বাইরে যদি আমি কোনো কালার নিতে চাই, তখন আমাদেরকে মোর গ্লু কালারসে যেতে হবে। দেখেন মোর গ্লু কালার এখান থেকে আছে, এখান থেকে আমি মোর কালারে গিয়ে আমি অনেকগুলো কালার করতে পারি। আচ্ছা, তো আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এরপর এখানে গ্লুগুলো আমরা সব কিছু বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী ফাংশনে। পরবর্তী ফাংশনে এসে কি, পরবর্তী ফাংশনে দেখেন এটার নাম হচ্ছে কি ট্যাক্স হাইলাইট কালার। ট্যাক্স হাইলাইটটা কি, আমরা যখন পেপার পত্রিকা পড়ি, আমরা যখন পরীক্ষার আগে যখন পড়াশোনা করি, দেখা যাচ্ছে আমাদের কিছু কিছু লাইন, কিছু কিছু সেন্টেন্স আমরা কিছু কিছু সেন্টেন্স আমরা কী করে ফেলি, হাইলাইট করে ফেলি কালার দিয়ে। আচ্ছা দেখেন আমরা কীভাবে হাইলাইট করি সেটা দেখাই। আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে যে হাইলাইট আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমি এটাতে সিলেক্ট করেছি। এইভাবে আমরা হাইলাইট করতাম না, আমাদের কিছু মার্কার ছিল, এভাবে সবুজ মার্কার, এটা দিয়ে আমরা হাইলাইট করে ফেলতাম। অনেকের কাছে ছিল না, আমরা অনেকে যারা গরিব ছিলাম, আমার কাছে কলম কেনার টাকা ছিল না, আমি হাইলাইট তো কিনতেই পারি নাই। তখন আমরা এমনি এমনি সাদা কালো কলম দিয়ে মার্কিং করে ফেলতাম, ডাবল রাইট দিয়ে দিতাম বা গোলাকার মার্কিং করে ফেলতাম। তো যাদের কাছে ছিল তারা অনেক বড় লোক ছিল, পড়াশোনা করার জন্য অনেক কিছু পাইছে, তাদের কাছে এভাবে ছিল। আমরা যারা পড়াশোনা করছি তখন অনেক আগের কথা বলতেছি, এগুলো গরিব ছিলাম। তো দেখেন আমরা এটা করতে পারি নাই। তো এখন দেখেন এখানে কম্পিউটার দিয়ে কী কী কালার করা যাচ্ছে। আমাদের যদি কলম দিয়ে করতো তাহলে আমাদের মাল্টি কালার কলম লাগতো, বিভিন্ন কালার কলম লাগতো, তখন আমরা চেঞ্জ করতে পারতাম। তাছাড়া আমরা চেঞ্জ করতে পারতাম না, একটা কালারে হয়তো। কিন্তু কম্পিউটার দেখেন কতগুলো কালার দিয়ে করা যায়। এখানে যে যতগুলো কালার দেখতে সবগুলো দিয়ে করা যায়। আমি এখন লাল দিয়ে করছি, লাল হয়ে যাবে। আমি আগে যেটা ছিল সবুজ, সেটাকে আমি সবুজ করে রাখি, এটাকে আমি সবুজ করে রাখলাম। এরপর আমি আরেকটা কালার করতে চাচ্ছি, এখানে আমি প্রত্যেকটাকে সিলেক্ট করার পরে যে কালারটা দিবেন সেই কালারটা এখানে হয়ে যাবে, বুঝতে পারছি। আমি এটাকে এসে আমি এখান থেকে পিঙ্ক কালার করে দেখেন, এটা পিঙ্ক কালার হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। আচ্ছা, তো এরপরে দেখেন এটার নাম হচ্ছে কি ফন্ট কালার। এই ফন্ট কালারটা আমি একটু করে ব্যবহার করে দেখেছি, আমি আর একটু ব্যবহার করে দেখাই। ফন্ট কালারটা কীভাবে ব্যবহার করবেন, আমি একটা পিওর একটা লাইন নিলাম। আচ্ছা মনে করেন আমি এই লাইনটা নিচ্ছি, এই লাইনটার মধ্যে ফন্ট কালার আপনি যে কালারটা দিতেছেন সেই কালারটা হয়ে যাচ্ছে। দেখেন এই কালারটা দিতেছে, যে এটা হয়ে গেছে। আপনি চাইলে স্পেসিফিক করে কোনো একটা ওয়ার্ড আলাদা করে কালার করতে পারেন। দেখেন এখান থেকে আমি এটা করে দিয়েছি,
এখান থেকে আমি এটাকে সিলেক্ট করার পর আমি এটাকে এখান থেকে সবুজ করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে এই কালারটা করে দিচ্ছি, এখান থেকে এটা সিলেক্ট করার পর আমি এখান থেকে অন্য কালার করে দিচ্ছি। তো আমি চাইলে ইচ্ছে মতো এখানে কালার টালার আমি সব কিছু করতে পারবো, ঠিক আছে, যতগুলো ইচ্ছে ততগুলো কালার আমি এখান থেকে করতে পারবো। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এতটুকু জিনিস আমরা বুঝতে পেরেছি। এখন গিয়ে আমরা দেখব যে এই ক্লিয়ার ফরম্যাটিং এবং ফরম্যাট পেইন্টারের কাজটা কি। ক্লিয়ার ফরম্যাটিংয়ের কাজটা আমরা প্রথমে দেখি। তো আমরা যখন যখন শুরু করেছিলাম মাইক্রোসফট ওয়ার্ড, যখন আপনি শুরুতেই লেখা শুরু করবেন, লেখাগুলো থাকবে কীভাবে, বিশেষ করে 2010-এ, অন্যান্য ভার্সনে আরও অন্যরকম দেখা যেতে পারে। তো 2010-এ যখন আমরা লেখা শুরু করেছি তখন দেখেন এই লেখাটার ফন্টার সাইজ ছিল 11 এবং লেখাটার ফন্টের নাম ছিল ক্যালিব্রি। দেখেন লেখাটার ফন্ট সাইজ 11 লিখেছিল ক্যালিব্রি। কিন্তু আমি এখন এই আমার কাজের স্বার্থে বিভিন্ন ডিজাইন দেখতে গিয়ে এই লেখাটার সাইজ হয়ে গেছে কত, 23 ক্যালিব্রি আছে, কিন্তু এখানে কিছু ফন্টটা মানে এলোমেলো করে সাজানো হয়ে গেছে, ইফেক্টস দেওয়া হয়েছে। তো আপনি যদি এই ইফেক্টসটাকে যদি এইভাবে নর্মাল করতে চান, আপনাকে কতগুলো কাজ করতে হবে জানেন? প্রথমত এসে এখান থেকে এই সবগুলোকে আপনাকে নর্মাল করে ফেলতে হবে, সবগুলোকে এখান থেকে এসে আউটলাইনটাকে অটোমেটিক, তারপর এখান থেকে এসে শ্যাডোটাকে এখানে নো শ্যাডো, এখান থেকে এসে রিফ্লেকশনটাকে নো রিফ্লেকশন, এখান থেকে এসে এটাকে নোগুলো, ঠিক আছে। তো এখান থেকে এসে আপনি যদি এটাকে নো আউটলাইন করে দিচ্ছেন, আমি এখানে নো আউটলাইন করে দিলাম, নো আউটলাইন করে দিলাম, এখান থেকে এসে আমি এটাকে অটোমেটিক করে দিলাম, তারপর এখান থেকে এসে আমি এটাকে সাইজটাকে 11 করে দিলাম। দেখেন এত কিছু করা লাগছে, এখান থেকে আবার বোল্ড করে দিলাম, এত কিছু করা লাগছে আমার এটাকে চেঞ্জ করতে। কিন্তু আমি এত কিছু কিচ্ছুই করবো না, খুব সিম্পলি আমি এটাকে একেবারে নর্মাল লেখার মতো করে ফেলাম। আমি আবার আন্ডু দিয়ে আগে জায়গায় চলে যাচ্ছি, দেখেন আমি আন্ডু দিয়ে আগে জায়গায় চলে আসছি, ঠিক আছে। আমি এই লেখাগুলোকে সিম্পলি একেবারে এটার মতো নর্মাল করে ফেলতে হবে। কীভাবে দেখেন, কন্ট্রোল আই দিয়ে সবগুলোকে সিলেক্ট করবেন, সবগুলোকে সিলেক্ট করার পর দেখেন এখানে যে ক্লিয়ার ফরম্যাটিং আছে, এখানে যখন আপনি ক্লিক করবেন দেখেন সবগুলো নর্মাল হয়ে গেছে। শুধুমাত্র কি নর্মাল হবে না জানেন, আমি যেটা ট্যাক্স হাইলাইট কালার করছি সেটা ছাড়া আর বাকি সবগুলো নর্মাল। দেখেন নিচের দিকে যাচ্ছে, সবগুলো নর্মাল, দেখছেন, শুধু এগুলো হয় নাই, আর বাকি সবগুলো নর্মাল। দেখেন বাংলা যেগুলো লিখছিলাম সেগুলো ইংলিশ হয়ে গেছে, কিন্তু এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে। তো বুঝতে পারছি যে আমরা যখন কোনো কিছুকে আমাদের একেবারে ফরম্যাটটাকে একেবারে ক্লিন করে আগের মতো শুরুতেই যেভাবে শুরু হয় সেভাবে যদি আমরা করে ফেলতে, তাহলে আমাদেরকে কী করতে হবে, এখান থেকে সবগুলোকে সিলেক্ট করার পর ক্লিয়ার ফরম্যাটিং করতে হবে। কিন্তু ট্যাক্স হাইলাইট কালার যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা আবার নর্মাল করতে, তখন আমরা কীভাবে করবো, আমরা এই পুরো ট্যাক্স হাইলাইট কালারকে সবগুলোকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর দেখে এখানে আবার এই ড্রপডাউন মেনু যাবো, ড্রপডাউন মেনু যাওয়ার পর দেখে এখানে একটা অপশন আছে নো কালার, আমি নো কালার ক্লিক করে এখানে সবগুলো চলে গেছে। আশা করি বোঝাতে পেরেছি যাদের এটাতে প্রবলেম ছিল। আচ্ছা, এরপর আমরা দেখার চেষ্টা করি ক্লিয়ার ফরম্যাটে আমরা দেখেছি, এখন আমরা দেখার চেষ্টা করবো কি, আমি একটু আন্ডু করে আগে জায়গায় চলে আসি। এখন আমরা দেখার চেষ্টা করবো ফরম্যাট পেইন্টারের কাজ কি। ক্লিয়ার ফরম্যাটিং হচ্ছে কি, সবগুলোকে আমি নর্মাল করেছি, নর্মাল করে ফেলতে হচ্ছে। এখন ক্লিয়ার ফরম্যাটিংয়ের কাজ হচ্ছে কি, আপনি যদি কোনো একটা স্পেসিফিক লেখার মতো স্পেসিফিক স্টাইলের মতো আপনার কাছে হাজার হাজার ডকুমেন্ট আছে, সবগুলোকে ওই স্পেসিফিক ডিজাইনের মতো করে ফেলছেন, তখন আমাদেরকে ফরম্যাট পেইন্টার ব্যবহার করতে কীভাবে দেখেন। আমি ফরম্যাট পেইন্টার ব্যবহার করে, মনে করেন আমি এখান থেকে এই যে জাম্পস নামে যে লেখাটা আছে, এই লেখাটার মতো করে আমার এখানে যতগুলো লেখা আছে সবগুলোকে আমি এটার মতো করে ফেলতে চাই, সবগুলোকে এটার মতো করে ফেলছি, তখন আমাকে ফরম্যাট পেইন্টার ব্যবহার করতে, আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে অথবা এখানে ক্লিক করে রাখতে হবে। আমি মনে করি সিলেক্ট করলাম, একটা অক্ষর সিলেক্ট করলাম, তারপর দেখেন আমি এখানে ফরম্যাট পেইন্টার ক্লিক করছি। ফরম্যাট পেইন্টারে ক্লিক করার আগে আমার মাউসটা দেখেন তো কীরকম, একটা আইয়ের মতো অথবা একটা রোমান সংখ্যার মতো দেখাচ্ছে। কিন্তু আমি যখন ফরম্যাট পেইন্টারে যখন আমি ক্লিক করবো তখন দেখবেন আমার মাউসটা কীরকম হয়ে যাবে। দেখেন আমার মাউসটা কীরকম হয়ে গেছে, মাউসের পাশে একটা রং তুলির মতো চলে আসছে, এই রং তুলি, এটা দিয়ে কী করে, এখন আমি এই রং তুলি দিয়ে যেখানে যেখানে আমি এটাকে ডিজাইন করবো সবগুলো আমার এই জাম্পস লেখার মতো হয়ে যাবে। দেখেন আমি এখান থেকে শুরু থেকে এগুলোকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আসার পর আমি পুরোটা সিলেক্ট করতেছি, পুরোটা সিলেক্ট করার পর মনে করি আমি এতটুকুতে আমি কেটে দিলাম, এতটুকুতে কেটে দেওয়ার পর আমি যতটুকু পর্যন্ত সিলেক্ট করছি ততটুকু ওই কালারটা হয়ে যাবে, মানে জাম্পস কালারটার মতো হয়ে যাবে। দেখেন দেখতে পাচ্ছেন, তাহলে আমি কোনো একটা স্পেসিফিক ডিজাইনের মতো যদি আমি সবগুলো ডিজাইন করে ফেলতে চাই, সেক্ষেত্রে আমাকে ওই ডিজাইনটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, দেন আমাকে ফরম্যাট পেইন্টারে ক্লিক করতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে ফরম্যাট পেইন্টারে এই হচ্ছে ব্যবহার। আচ্ছা, এবার আমরা চলে যাই আরও কিছু ব্যবহার। আমাদের আজ অনেকগুলো কাজ দেখতে হবে, বাড়ির কাছে প্র্যাকটিক্যাল কাজগুলো দেখতে হবে। অনেকটা পিছিয়ে আছি বিদ্যুতের কারণে, আজকে বিদ্যুৎটা অনেক ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছি, নাকি সুনাম করতেছে আবার চলে যাচ্ছে আল্লাহ জানি না। তাহলে আমরা ফরম্যাট পেইন্টার এবং ক্লিয়ার ফরম্যাটিং বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাবো এইখানে, এই ফাংশনগুলোতে চলে যাবো। এই ফাংশনগুলোর মধ্যে আমাদেরকে প্রথম যে ফাংশনটা সেটার নাম হচ্ছে কি বুলেট। এই বুলেটটা কখন ব্যবহার হয়, কেন ব্যবহার হয়? বুলেট ব্যবহার হয় যে এই জন্য, মনে করেন আমরা একটা লিস্ট বানিয়েছি না, এখন একটা উপরে একটা পয়েন্ট আকারে দিয়েছি এবং একটা আমরা লিস্ট বানিয়েছি। এরকম কোনো লিস্ট বানালে আমরা কী করি, লিস্টটা কখনো আমরা এইভাবে খালি এইভাবে নাম লিস্টটা দিয়ে রাখি না। আমরা কী করি, লিস্টের আগে হয়তো একটা এভাবে স্টার চিহ্ন দিই, নাহলে একটা হ্যাশ চিহ্ন দিই, নাহলে আমরা একটা
চিহ্ন দিই, এইভাবে আমরা কিছু চিহ্ন দিই, নাহলে একটা এভাবে হাইপেন হলো দিই, অথবা আমরা টিক মার্ক দিই। মানে কি, একটা পয়েন্টের নিচে যখন আমরা কোনো লিস্ট বানাই, সেই লিস্টটাকে আমরা কোনো না কোনোভাবে একটু ডিজাইন করে সামনের দিকে একটা কোনো না কোনো একটা সিম্বল আমরা দিয়ে থাকি। সেই সিম্বলগুলো আমরা এখন দেওয়ার চেষ্টা কীভাবে দিব, আমি যেহেতু সিরিয়ালটা আগেই বানিয়ে ফেলেছি, লিস্টটা আগেই বানিয়ে ফেলেছি, আমাকে তাহলে পুরোটা সিলেক্ট করতে হবে। যদি আমি একটা লিস্ট বানাতাম তাহলে পরবর্তী লিস্টটা অটোমেটিক হতো। আমি অটোমেটিক যেহেতু করি নেই, আমি যদি ওই যে সিম্বলটা যদি আমি আগে দিয়ে ফেলতাম, পরবর্তী লাইনে যাওয়ার সাথে অটোমেটিক সিম্বল আরেকটা হয়ে যেত। কিন্তু আমার এখন যেহেতু আগে থেকেই করা আছে, আমি এটা কাটতেছি না, এই পুরাটাকে আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি এখানে বুলেটসে ক্লিক করলাম, সাথে সাথে দেখবেন যে একটা বুলেট এখানে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। দেখেন ক্লিক করছি, দেখেন একটা বুলেট এখানে চলে আসছে। ঠিক আছে, এই বুলেটটা দেখেন, এই বুলেটটাতে কী কী করা যায়, এই বুলেটটাকে চাইলে ফন্টের মতো বড় ছোটো করা যায়। দেখেন আমি এখানে বড় করতেছি, বড় হচ্ছে। একটাতে ক্লিক করে সবগুলো বড় হয়ে যাবে, এগুলোর সাথে একটার সাথে একটা লিঙ্ক করা। আপনি একটা ডিলিট করলে বাকি সব অন্যগুলো ডিলিট হয়ে যাবে। দেখেন আমি এখানে সেটা আমি ডিলিট করে দিচ্ছি, দেখবেন যে অটোমেটিক এটা ডিলিট হয়ে গেছে। আবার যখন আমি এটাতে এসে এখান থেকে এন্টারে ক্লিক করবো, দেখেন অটোমেটিক এটা কেন চলে আসতেছে। বুঝতে পারছেন? আচ্ছা, সো এই বুলেটটাকে বড় ছোটো করা যায়, বোল্ড করা যায়। মনে করেন আমি এখানে বোল্ড করলাম, তারপর দেখেন আমি এখানে বড় ছোটো করতে গিয়ে আমি এটা কী করলাম, ফন্টের কালার চেঞ্জ করলাম। দেখেন আমি এখান থেকে ফন্টের কালার চেঞ্জ করতে পারছি, যে কালারটা দিব বোল্ডের কালারটা সেই কালারটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখেন এই বুলেটটা আমার তো এখন মনে করেন এই বুলেটটা আমার ভালো লাগতেছে না, এটা ডিজাইন সুন্দর নাই। আমি যদি আমার ইচ্ছে মতো ডিজাইন করতেছি, তখন আমি কীভাবে করবো, তখন দেখেন এই বুলেটের পাশে একটা ড্রপ ডাউন একটা বাটন আছে। এই বাটনে যখন আমি ক্লিক করবো, দেখবেন যে এখানে কতগুলো ডিজাইন অলরেডি আছে। দেখতে পাচ্ছেন? এই ডিজাইনগুলো আপনাদের কাছে থাকবে না। আপনার কাছে থাকবে কয়টা সর্বোচ্চ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা এখান থেকে নিচের দিকে 7টা এগুলো থাকবে। এর চেয়ে বেশি আপনাদের কাছে থাকবে না। যেমন আমি এখানে ক্লিক করে দেখেন এটা হয়ে গেছে, এখানে ক্লিক করলে দেখেন এটা হয়ে গেছে, এটাতে ক্লিক করলে এটা হয়ে যাচ্ছে, এখান থেকে ক্লিক করলে এটা হয়ে গেছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমি এই সিম্বলগুলো তো দিয়েছি, আমি যদি আরও ডিজাইন আপনাদের কাছে যেটা নাই আমার কাছে আছে কেন, এগুলো আমার কাছে আছে কিনা আপনাদের কাছে নাই কেন, তো আপনাদের কাছে না থাকার কারণ হচ্ছে একটাই, আপনারা এখানে এগুলো অ্যাড করে নাই। তো এগুলো আমরা এখন অ্যাড করবো। দেখবেন যে এই যে সিম্বলগুলো আছে, এগুলো আমার পছন্দ না, আমি আমার পছন্দনীয় আমি সিম্বল অ্যাড করার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে কীভাবে করবো, তখন দেখেন নিজে একটা অপশন আছে যে ডিফাইন নিউ বুলেট। আমি এখানে ডিফাইন নিউ বুলেটসে ক্লিক করলাম। ডিফাইন নিউ বুলেটসে ক্লিক করার পর দেখেন এখানে একটা সিম্বল নামে একটা অপশন আছে। এই সিম্বলে যাওয়ার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমরা এখানে ফন্ট চেঞ্জ করে করে লেখার বিভিন্ন স্টাইল করেছি। তো আমরা সিম্বলগুলো পাবো কোথেকে, সিম্বলগুলো পাবো হচ্ছে আমরা ফন্ট থেকে। এই দুটো সিম্বলগুলো পাওয়ার জন্য দুইটা ফন্ট আছে, একটা ফন্টের নাম হচ্ছে কি ওয়েবডিংস, একটা ফন্টের নাম হচ্ছে কি উইন্ডিংস। এই দুইটা ফন্টে আমরা কী পাবো, সিম্বলগুলো পাবো। তো দেখেন আমি এখানে এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এগুলোকে সিলেক্ট করার পর আমি এখানে আসলাম। এখানে আসার পর আমি এই যে ডিফাইন নিউ বুলেটস দেখলাম, ডিফাইন নিউ বুলেটস থেকে আমি এখানে সিম্বলে ক্লিক করছি। সিম্বলে ক্লিক করার সাথে দেখেন উপরের দিকে একটা নাম লিখেছে উইন্ডিংস। এই উইন্ডিংস ফন্ট, এখানে অনেকগুলো ফন্ট আছে, যেভাবে আমরা ওখানে দেখেছি সবগুলো ফন্ট এখানে আছে। ওখান থেকে যে ফন্টটাকে আপনি সিলেক্ট করবেন, সেই ফন্টটা আপনি সিলেক্ট করবেন, সেই ফন্টে যে ফন্টগুলো আছে এগুলো মানে কী আছে সিম্বল যেগুলো সেগুলো ব্যবহার করতে। সিম্বলগুলো থাকে হচ্ছে কি, আমি এখান থেকে যদি অন্য কোনো একটা ফন্ট সিলেক্ট করে দেখেন আমার এখন কী চলেছে, এখানে কোনো ধরনের সিম্বল নাই, শুধুমাত্র ক খ গ ঘ এগুলো আছে, কোনো সিম্বল নেই। তো আমাকে এখানে সিম্বল আনতে হলে উইন্ডিংসে ক্লিক করতে হবে, WIND উইন্ডিংসে ক্লিক করছি। দেখেন উইন্ডিংসটা হয়ে গেছে। এখন দেখেন এখানে কতগুলো সিম্বল আছে, আমি এখান থেকে যে কোনো সিম্বল ব্যবহার করতে, মনে করেন আমি এই সিম্বলটা ব্যবহার করতে চাচ্ছি, এটাতে আমি ওকে করলাম। ওকে করার পর আমি এখানে ওকে করলাম, দেখবেন যে সিম্বলটা এখানে চলে আসছে। ঠিক আছে, আবার গেলাম, আবার যাওয়ার পর ডিফাইন নিউ বুলেটস আসছে, এখান থেকে এসে সিম্বল গেলাম। সিম্বল থেকে আপনি এখান থেকে যে কোনো একটা সিম্বল এখান থেকে সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্ট করছি, এখানে আমি ওকে ক্লিক করছি, দেখেন এটা এখানে চলে আসতেছে। বুঝতে পারছেন, এটা এখানে চলে আসতেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে সিম্বল কীভাবে অ্যাড করতে হয়, কিংবা সিম্বল কীভাবে চেঞ্জ করতে হয়। তারপর দেখেন আমি ওয়েবডিংসটা দেখেছি, আমি যখন ওয়েবডিংস দেখতে চাই তখন আমাকে এখানে ওয়েবডিংস লিখতে হবে, WEBDINGS। আমি এন্টারে ক্লিক করলাম, দেখেন এটা চলে আসছে, উইন্ডিংসটা চলে আসছে। দেখেন এখানে অনেকগুলো আছে, এখান থেকে যেটা আপনি ব্যবহার করছেন সেটা আমি এখান থেকে ব্যবহার করতে হবে। মনে করেন আমি এখান থেকে ভিডিওটা দিলাম, এটা তারপর আমি ওকেতে ক্লিক করলাম, দেখেন এখানে একটা ভিডিও আকারে কি চলে আসছে, সিম্বল চলে আসছে। আশা করি বুঝতে পেরেছি। এরপর দেখেন এখানে সিম্বলের মধ্যে আমি আবার দেখেছি, এখানে কিছু পিকচার দেখা যাচ্ছে। এই পিকচারগুলো কীভাবে অ্যাড করছি, আপনাদের চাইলে পিকচার অ্যাড করতে হবে, সেটা আপনারাও পারবেন। সেটা কীভাবে, আমি ডিফাইন নিউ বুলেটসে আবার গেলাম, আমরা প্রথমে সিম্বল দেখেছি, এখন আমরা পিকচার দেখার চেষ্টা করি। দেখেন পাশে একটা পিকচার অপশন আছে, আমি পিকচার গেলাম। পিকচার যাওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা পিকচার এখানে না থাকে না, এগুলোকে আপনাকে আনতে হয়। আনার জন্য কী করবো, আমরা ইম্পোর্টে ক্লিক করবো। ইম্পোর্টে ক্লিক করার পর থেকে আমাদের ডেস্কটপ থেকে যে কোনো একটা পিকচার আমরা দেখাই দিব। এই ডেস্কটপ এখান থেকে মনে করো আমি এই পিকচারটা দেখাই দিছি, আর ওগুলো এইটা দেখাই দিছি, এটাতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, দেখেন এই পিকচারটা এখানে চলে আসবে। আমি একটু নিচের দিকে যাই, দেখেন এই যে পিকচারটা এখানে আসছে, আমি এখানে ওকেতে ক্লিক করলাম, দেখবেন যে আমার এই পিকচারটা এখানে চলে আসবে, বুলেটসের মধ্যে চলে আসবে। আশা করি বুঝতে পারছি। এবার আমি চাইলে এগুলোকে ছবিগুলোকে চাইলে বড় ছোটো করতে, বুলেটগুলো চাইলে বড় ছোটো করতে পারি। এইটুকু তো আমরা সবাই বুঝেছি আশা করতেছি। আচ্ছা, এরপর দেখেন আমরা কী করবো,
এরপর আমরা এই যে বুলেট তো আমরা দেখেছি, এখন আমরা দেখার চেষ্টা করবো যে কি আমরা বুলেট মার্ক দিতে পেরেছি লিস্টের পাশে বা আগে পরে দিতে পেরেছি। কিন্তু আমরা যদি এখন নাম্বারিং করতে চাই, এটাকে নাম্বারিং করতে আমরা কীভাবে করবো, দেখেন বুলেটের পাশে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে নাম্বার। দেখেন নাম্বারটা এত বড় করে দেখাচ্ছে, কারণ আমার নাম্বারগুলো বড়, আমরা নাম্বারটাকে 11 করে ফেলবো আমার লিখের সাইজের মতো। দেখেন আমি 11 করেছি, 11 হয়ে গেছে, আমি বোল্ড তুলে ফেলছি, বোল্ড চলে গেছে। তো হচ্ছেন তো নাম্বারিংটা আমরা এখানে করতে পারি। নাম্বারিংগুলো এখানে কত রকম নাম্বার আছে দেখেন, আমি এখানে ক্লিক করছি নাম্বার, দেখেন এই যে 1 2, আবার 1 2 লিখলে হলো ব্র্যাকেটের মধ্যে আছে, ফুল স্টপ দেওয়া আছে, তারপর দেখেন রোমান সংখ্যা আছে, তারপর ABCD আছে, ঠিক আছে। আমরা চাইলে ABCD দিয়েও নাম্বারিং করে করতে পারি, আমরা রোমান সংখ্যা দিয়ে করতে পারি, আবার আমরা এই নাম্বারিং দিয়ে করতে পারি। তো দেখেন আমি এখানে নাম্বারিংয়ে ক্লিক করলাম, নাম্বারিং হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে মাঝখানে যদি কোনো একটা লিখে অ্যাড করি, এন্টারে ক্লিক করি, মনে করেন আমি 4 নাম্বারের পরে আরেকটা কলাম, আরেকটা নাম্বার আমি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি যখন এন্টারে ক্লিক করবো সাথে সাথে 4 নাম্বারটা 5 নাম্বার হয়ে যাবে এবং 4 নাম্বারটা ব্ল্যাঙ্ক হয়ে থাকবে। দেখেন আমি এন্টারে ক্লিক করেছি, দেখেন 5 নাম্বারটা 6 নাম্বার হয়ে গেছে, 5 নাম্বারটা 6 নাম্বার হয়ে গেছে, 5 নাম্বারটা বাকি আছে। এখন আমি যা খুশি তাই এখানে লিখতে পারি, আবার এন্টারে ক্লিক করলাম, একটা বাড়তেছে নাম্বার, অটোমেটিক নাম্বার বাড়ছে। ঠিক তেমনি লাস্টে যখন আমি যাবো এখানে এসে তাহলে আমি এন্টারে ক্লিক করলে একটা নাম্বার পাবেন, এখানে ক্লিক করলে একটা নাম্বার পাবে, একটা ক্লিক করলে আরেকটা নাম্বার হবে। এগুলো হচ্ছে কি নাম্বারিং, অটো নাম্বারিং অ্যাট হোম। তারপর দেখেন এখানে আমি যদি কোনো একটা নাম্বারের আন্ডারে যদি আমি কোনো সাব নাম্বার নিতে চাই, যেমন মনে করেন আমরা বই পত্রিকায় দেখেছি যে ক কলামের পরে আবার 1 2 দিয়ে আবার সাব নাম্বার শুরু হয়েছে, আবার 1 2 এর মধ্যে ক ক সরে সরে দিয়ে সাব নাম্বার শুরু হয়েছে। আমরা আবার 1 2 এর মধ্যে দেখেছি ABCD দিয়ে আবার সাব নাম্বার শুরু হচ্ছে। এই যে ABCD সাব নাম্বারগুলো কীভাবে করতে হয়, সাব নাম্বার যদি করতে চাই, মনে করেন আমি 3 নাম্বারের পরে আমি কিছু সাব নাম্বার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি 3 নাম্বারের লাস্টে গেলাম, দেখেন 3 নাম্বারের লাস্টে এসে আমি এখানে এন্টারে ক্লিক করলাম, এন্টারে ক্লিক করার পর দেখেন 4 নাম্বার একটা চলে আসছে, 4 নাম্বারটা নিচে চলে গেছে, এই 4 নাম্বারটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন আমি এই নাম্বারটাকে কেটে ফেলবো কীভাবে, ব্যাক স্পেস আমি কেটে দিয়েছি। দেখেন এবার আপনি এখানে যা লিখবেন না, আপনি যদি এখান থেকে আবার নাম্বারিংটা করেন, মনে করেন আমি এই নাম্বারটিকে দিচ্ছি, দেখেন এটা অটোমেটিক কী হচ্ছে, নাম্বারগুলো বেড়ে যাচ্ছে, দেখেন সাব নাম্বারগুলো বেড়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। আমি যদি আবার নর্মাল করে লিখতে চাই, তখন আপনি এখানে এসে আবার লেখা শুরু করবেন, নর্মাল হয়ে যাবে। আশা করি এটুকু আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখার চেষ্টা করবো, এখানে তেমন কিছু নেই, এখানে যে আসছে এগুলো আমরা সাব নাম্বার এখান থেকে দেখেছি, আমাদের এখানে দেখার আর কিছু নেই, ঠিক আছে। এখন আমরা দেখার চেষ্টা করব যে এখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে কি ইনডেন্ট। এই ইনডেন্টগুলো কি, ইনডেন্ট মানে হচ্ছে কি, দেখেন আমি যখন আমি লিস্টটা বানাচ্ছিলাম, আমার লেখাটা নাম্বারিং ছাড়া লেখাটা শুরু বরাবর শর্ট এস যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আমাদের নাম্বারটা শুরু হয়েছিল, লেখাগুলো শুরু হয়েছিল। কিন্তু আমি যখন নাম্বার এবং বুলেট যখন দিয়েছি, অটোমেটিক দেখা যাচ্ছে লেখাগুলো একটু করে ডান পাশে চলে আসছে। এই যে একটু করে ডান পাশে চলে আসছে, এটা কীভাবে আসছে, এটাকে চাইলে আগে এবার নর্মাল কীভাবে করবো, শুরু থেকে যেভাবে সেভাবে কীভাবে করবো, তাহলে আমার আরেকটু যদি আমাকে সামনে নিয়ে যেতে হয় তখন আমি কীভাবে করবো। তখন এটা করার জন্য আপনাকে সম্পূর্ণ সিলেক্ট করতে হবে। সম্পূর্ণ সিলেক্ট করার পরে দেখেন এখানে সম্পূর্ণ সিলেক্ট করছি, এখানে একটা অপশন আছে দেখেন ইন্ডেন্ট, লেফট ইন্ডেন্ট, রাইট ইন্ডেন্ট, অথবা ইনক্রিজ ইন্ডেন্ট, ডিক্রিজ ইন্ডেন্ট। দেখেন আমি এটাকে ডিক্রিজ করে ফেলছি, এটা কমে গেছে, শুরুতের দিকে চলে গেছে। আমি যখন এটাকে ইনক্রিজ করবো, দেখেন এটা আমি যেখান থেকে লেখাটা শুরু করছি সেখান থেকে লেখাটা শুরু করতে পারছি। তাহলে আমরা ইন্ডেন্টের ব্যাপারটা বুঝতে পেরেছি, ইনক্রিজ ইন্ডেন্ট, ডিক্রিজ ইন্ডেন্ট। আর এটা তেমন একটা ব্যবহার নাই, এটা নাই বললে চলে, এটা আমরা এক্সেলে দেখবো এটার ব্যবহারটা। এরপর দেখেন এটার ব্যবহারটা একেবারেই নাই, কিন্তু এটার ব্যবহার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন, স্যার আলাদা কথা বলতেছে, স্যারের মনে হয় মাথা গেছে, একবার বলতেছে একেবারে ব্যবহার নেই, আবার বলতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কেন? মাঝে মাঝে আমাদের কাছে এমন কিছু জিনিস একেবারে অনাকাঙ্ক্ষিত হয়ে চলে আসে, এটা আমাদের খুব বেশি দরকার হয়ে পড়ে। কীরকম, মনে করেন আপনি এখানে লেখালেখি করতেছেন, কোনো কারণে অনাকাঙ্ক্ষিতভাবে, আমি এখান থেকে বাংলা ছিল না, বাংলাটাকে আমি, হ্যাঁ বাংলা আছে, কোনোভাবে অনাকাঙ্ক্ষিত কারণে আমার এইখানে একটা ক্লিক করে গেছে, যেটা আপনি বুঝতে পারেন না, অবচেতন মনে। এটাকে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার লেখাগুলো কীরকম হয়ে গেছে, প্রত্যেকটা ওয়ার্ডের পরে গিয়ে একটা ফুল স্টপ না, মাঝখানে একটা দাগ বিন্দু পড়ে যাচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড। আবার দেখেন ওর সেন্টেন্সের লাস্টে কি একটা চলে আসছে, এটা চাইলে আপনি কাটতে পারতেছেন না, বুঝতে পারছেন, চাইলে আপনি কাটতে পারতেছেন না, কাটলে কী হয়ে যাচ্ছে, আবার একটা হয়ে যাচ্ছে। আমি যখন এন্টারে ক্লিক করবো, এখান থেকে আমি একটা লাইন করতে চাই, দেখেন এটা লাইনের নিচে একটা হয়ে যাচ্ছে। আপনি চাইলে এটাকে ডিলিট করতে পারছেন না, আমি দেখেন সিলেক্ট করতে পারছেন, ডিলিট করতে পারছি না, সিলেক্ট হয়েছে, ডিলিট হয়েছে, কিন্তু পরের লাইনটা এখানে চলে আসছে। আবার আমি ব্যাক স্পেস দিয়ে কাটে দেখি, হয়ে গেছে। আমি যখন একটা লাইন করতেছি তখন দেখেন এটা আবার চলে আসছে। এই যে এটা হয়ে গেছে, আপনার কিছুক্ষণের জন্য যদি আপনি না বুঝে থাকেন, কিছুক্ষণের জন্য আপনার মনে হতে পারে যে আপনি কম্পিউটারটা নষ্ট করে ফেলছেন, মাইক্রোসফট অফিস মনে নষ্ট হয়ে গেছে, এখন আমি যা লিখতেছি এরকম হয়ে যাচ্ছে। আবার বাংলা লেখাগুলো দেখেন কীরকম হয়ে গেছে, আরও অবস্থা খারাপ, দেখেন বাংলা লেখাগুলো কীরকম হয়ে গেছে। তো এই যে এটার ব্যবহার নাই, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন বলেছি,
কারণ হচ্ছে কি এরকম যদি আপনার হয়ে যায়, এটার ব্যবহারটা যদি আপনি না বোঝেন তাহলে আপনি এটা ঠিক করতে পারবেন না। ঠিক করতে না পারলে আপনার লিখাগুলো এরকম হয়ে যাবে, এরকম হলে লিখাগুলো আপনার কোনো কাজ আসবে না। তখন আপনি এটাকে ঠিক করবেন কীভাবে, যেখানে আপনার ভুল করে ক্লিক করেছে পড়ে গেছে সেখানে আপনি আবার ক্লিক করবেন, দেখেন আবার আগের মতো ঠিকঠাক হয়ে গেছে, কিচ্ছু করতে হচ্ছে না, কাটা ছিঁড়া কিচ্ছু করতে হচ্ছে না, কিছু মুছে ফেলতে হচ্ছে না, কোনো ফরম্যাটিং চেঞ্জ করতে হচ্ছে না, ক্লিয়ার ফরম্যাটিং করতে হচ্ছে না, ফরম্যাট পেইন্টারে করতে হচ্ছে না, জাস্ট এখান থেকে এটাতে ক্লিক করলে এটা হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন এখানে আর কী ফাংশন আছে, এরপর আর ফাংশন আছে হচ্ছে কি এইগুলো, এই ফাংশনগুলো আমরা দেখার চেষ্টা করবো। এখান থেকে এই ফাংশনটার কাজ কি, এই ফাংশনটা দেখার জন্য আমি এই লাইনগুলোকে 3টে লাইনকে কপি করলাম, আর একটা এখানে আমি পেস্ট করি। পেস্ট করার পর আমি এগুলোকে একটু করে ছোটো করি, সাইজটা একটু করে ছোটো করলাম। এরপর দেখেন এই লাইনটাকে আমি যেখান থেকে শেষ হয়েছে আমি সেখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করি, এই লাইনটাকে এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করি, এখান থেকে এখান থেকে শুরু করতেছে, এখান থেকে শুরু করতেছে। দেখেন তো এই লাইনটা যখন আমি এভাবে লিখেছি, লাইনগুলো দেখেন তো এইখান থেকে আমি সিলেক্ট করছি, দেখেন বাম পাশে একেবারে সোজা, ডান পাশে এলোমেলো। এটা ডান পাশে এলোমেলো কেন, কারণ হচ্ছে কি আমার এই লেখাটা লেফট অ্যালাইনমেন্টে করা আছে। লেফট অ্যালাইনমেন্ট, বাম পাশ থেকে একেবারে সম্পূর্ণ সোজা থাকবে স্কেলটা, ডান পাশে গিয়ে এলোমেলো হয়ে যাবে, আমাদের পরীক্ষার খাতার মতো। পরীক্ষার খাতার লাস্টে গিয়ে এক পাশে হয়তো আমাদের বাঁকা চলে যায়, নাহলে আমাদের লাইনগুলো সোজা থাকে না। যদি আমরা চারপাশ থেকে মার্জিন করি তখন হয়তো আমাদের সোজা থাকে, তাছাড়া আমাদের সোজা হয় না, নাহলে কী হয় এলোমেলো হয়ে যায়। তো এটা এলোমেলো হয়ে যাওয়ার কারণ কি, এখানে যে লেজি ওয়ার্ডের পরে এটা ওভার পর্যন্ত পুরোটা আসে না এখানে, কারণ এর পরবর্তী যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা এখানে কুলাবে না, সেজন্য এরকম হয়ে গেছে। তো সেক্ষেত্রে কী হয়েছে, তো এখন আমরা যদি এটাকে রাইট ইন্ডিয়ান করি, দেখেন আমি এটাকে রাইট ইন্ডিয়ান করলাম, এখান থেকে রাইট অ্যালাইনমেন্ট করলাম, দেখেন আবার ডান পাশে এরকম হয়ে গেছে, সোজা হয়ে গেছে, বাম পাশে এলোমেলো হয়ে গেছে। আবার যদি আমি এটাকে সেন্টারে ক্লিক করি, দেখেন এটা মাঝখানে সোজা থাকছে, দুই পাশ থেকে এলোমেলো হয়ে যাচ্ছে। তো এরকম তো ব্যবহার হয় না। সবচেয়ে বেশি সচরাচর যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে কি জাস্টিফাই। এটা দেখেন দুই দিক থেকেই সমান, ঠিক আছে। জাস্টিফাই যখন আপনি ক্লিক করবেন দুই দিক থেকে সমান হবে। এটা কতটা বড় অক্ষর কতটা ছোট অক্ষর এখানে কুলাবে কিনা কুলাবে না এগুলো বোঝার দরকার নেই, এটা অটোমেটিক তারা অ্যাডজাস্ট করে নেয়, ঠিক আছে। দেখেন এখানে স্পেস বেড়ে যায়, আবার কিছু কিছু জায়গায় স্পেস কমে যায়, স্পেস কমা দিয়ে সংখ্যা বেশি নিয়ে ফেলে, আবার কিছু জায়গায় হচ্ছে সংখ্যা বেশি নেওয়া একটু স্পেস কমাই ফেললে সংখ্যা বেশিটা আসবে না, সেক্ষেত্রে এটা একটু বাড়াই দিয়ে আবার এটাও কী হয়ে যায় অ্যাডজাস্ট হয়ে যায়। এরকম করে আমরা অ্যালাইনমেন্টটা এখান থেকে আমরা বুঝতে পেরেছি। তাহলে এই অ্যালাইনমেন্টগুলো আপনি চাইলে কন্ট্রোল এলে ক্লিক করলে লেফট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল আর এ ক্লিক করলে রাইট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল ইতে ক্লিক করলে সেন্টার অ্যালাইনমেন্ট এবং কন্ট্রোল জেতে ক্লিক করলে জাস্টিফাই অ্যালাইনমেন্ট, ঠিক আছে। আমরা এটা বুঝতে পেরেছি। এরপর দেখেন আমি উপরে যে লিখাটা আছে এই লিখাটাকে সিলেক্ট করার পরে, এখান থেকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে কী করবো, এই যে ক্লিয়ার ফরম্যাটিং করবো। ক্লিয়ার ফরম্যাটিং করার পরে দেখেন এখানে যে প্রবলেমটা হয়েছে, আমি এই লাইনটাকে না আমি আরেকটা লাইনকে করে বুঝাই, এই লাইনটাকে করে বুঝাই। এই লাইনটাকে যখন আমি এখানে ক্লিক করেছি, ক্লিক করার পর দেখেন আমি এখানে ক্লিয়ার ফরম্যাটিং দিয়েছি। এটা দিয়ে বোঝালে বুঝবেন না, আচ্ছা এগুলো দিয়ে বোঝাই, এটাকে পরবর্তী পেজে নিয়ে যাই। দেখেন এগুলো দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। এখানে দেখেন আমি এটাকে ক্লিয়ার ফরম্যাটিং করে দিই। ক্লিয়ার ফরম্যাটিং করে দেওয়ার পরে দেখেন এটা ছোট হয়ে গেছে, এবং দেখেন এখানে লিখাটার সাথে সাথে মাঝখানে একটা স্পেস আছে, দেখেন অনেক বড় একটা স্পেস আছে। আপনি চাইলে স্পেসের মাঝখানে আপনি চাইলে লিখতে পারবেন না, দেখেন আমি এখানে স্পেসটা লিখতে পারছি না, কারণ কি এটা হচ্ছে কি এটার সাথে এটার কোনো মাঝখানে যে স্পেস আছে সেটার সাথে কোনো লিঙ্ক নাই, এটাতে অটোমেটিক স্পেসটা বাড়ানো আছে। শুরুতে বাই ডিফল্ট যেভাবে লেখা থাকে সেভাবে স্পেসটা বাড়ানো হচ্ছে। এই স্পেসটা আমরা কেন করি, আমরা পরীক্ষার খাতা যখন করি একটা কোয়েশ্চেন আমরা লিখতেছি, দেখা যাচ্ছে এই কোয়েশ্চেনটা 3 পেজে আমার খুব সুন্দর করে হয়ে যাবে, কিন্তু আমরা চালাকি করে নাম্বার বেশি পাওয়ার জন্য 3 পেজের লেখাগুলোকে আমরা কী করি 5 পেজ 7 পেজ করে ফেলে, যাতে করে স্যার বুঝতে পারে যে ছেলেটা আমরা অনেক বেশি লিখেছে, তাকে একটু নাম্বার বেশি বাড়াই দিই। আবার অনেক সময় আমরা তাড়াহুড়া করে লিখতে গিয়ে আমরা সাইজ স্পেসিংটা ভালোভাবে মেনটেন করতে পারি না বলে আমাদের মাঝে মধ্যে বেশি স্পেসিং হয়ে যাওয়ার পর 3 পেজের লিখে আমাদের 5 পেজ 4 পেজ 7 পেজ আমাদের হয়ে যায়। আবার মাঝে মধ্যে দেখেন যে আমরা কোনো কম্পিউটার দোকানে একটা লিখা টাইপ করতে দিয়েছি, দেখা যাচ্ছে যে 3 পেজের একটা লিখে সে আমাকে 7 পেজ করে ফেলছে, 5 পেজ করেছে, কেন? অতিরিক্ত টাকা নেওয়ার জন্য, পেজ হিসাব টাকা নেওয়ার জন্য, ঠিক আছে। তো এইখানে আমরা এই স্পেসগুলো আসলে কন্ট্রোল করবো কীভাবে, এই স্পেসগুলো তো কন্ট্রোল করা উচিত, এত বড় ফাঁকাতে থাকা দরকার নেই, আমাদের ফাঁকা আরও কমায় ব্যবহার করতে হবে। এই যে ফাঁকাগুলো আমরা কন্ট্রোল করবো কীভাবে সেটা আমি দেখার চেষ্টা করি। আমি সবগুলো লিখাকে সিলেক্ট করলাম, সবগুলো লিখাকে সিলেক্ট করার পরে এখান থেকে এসে দেখেন এই যে দেখেন এটার পাশে অ্যালাইনমেন্টের পাশে দেখেন এখানে একটা অপশন আছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এই লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং যখন আমি ক্লিক করছি দেখেন এখানে কতগুলো কী আছে, আমি এখান থেকে সিলেক্ট করি। এখানে দেখেন একটা সিলেক্ট করা আছে,
এটা হচ্ছে কি সিলেক্ট করেছে 1.15 সিলেক্ট করেছে, স্পেসটা এতটুকু হয়েছে। আমি যখন আরেকটু এটা দিব তখন আরেকটু বড় হচ্ছে, এটা ক্লিক করে আরেকটু বড় হচ্ছে, এটা ক্লিক করে আরেকটু বড় হচ্ছে। তো আমি যদি চাই এটাকে জিরো করে ফেলতে চাই, কোনো স্পেসিং থাকবে না, আমি জিরো করে ফেলছি। তারপরে দেখেন এখানে একটা স্পেস থেকে গেছে, জিরো করে দেওয়ার পর একটা স্পেসিং থেকে গেছে। এইটা কি, এই স্পেসিংটা একটু কোত্থেকে সেটা আমরা দেখার চেষ্টা করি। সেই স্পেসিংটা দেখার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, এখান থেকে দেখেন লাইন এবং প্যারাগ্রাফ, লাইন স্পেসিং অপশন এখানে যেতে হবে। লাইন স্পেসিং অপশনে এখানে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে, দেখেন হিডেন করে একটা পয়েন্ট দেওয়া আছে, দেখেন 10 পয়েন্ট। এই যে স্পেসিং বিফোর এবং আফটার, প্রত্যেকটা লাইনের আফটার মানে পরে দেখেন প্রত্যেকটা লাইনের পরে 10টা পয়েন্ট করে এখানে কি আছে, ফাঁকা থেকে গেছে, স্পেস থেকে, সেটা আমি যখন এখানে জিরো করে দিব তখন এটা দেখবেন যে কোনো ধরনের কি থাকবে না, স্পেস থাকবে না। দেখতে পাচ্ছেন কোনো ধরনের স্পেস এখন নাই। তাহলে আমরা কন্ট্রোল করবো কীভাবে, এখান থেকে সেটা আমরা বড় ছোটো করতে হবে। দেখেন আমি এখানে আবার দেখেন 1.5 করেছি, 2.00 করে দিচ্ছি, দেখেন 2.5 করছি, তাহলে আমরা এখান থেকে করতে পারছি। আবার যদি আমাদেরকে কাস্টমাইজ করতে, দেখেন এটা 1.5 আছে, 1.5 এর পরে 1.2, 3, 4 নাই, আবার দেখাচ্ছে 5 আছে, তারপর দেখেন 1.5 এর পরে 6, 7, 8 নাই। সেক্ষেত্রে আমরা করবো কীভাবে, যদি আমরা কাস্টমাইজ যদি আমরা করতে চাই, সবগুলোকে সিলেক্ট করলাম, লাইন এবং লাইন স্পেসিং অপশনে গেলাম, এখান থেকে সিঙ্গেল যেটা সেটাকে আমরা এখান থেকে দেখেন আমি 1.6 করেছি, 1.6 ওখানে নাই, আমি এখানে ওকে থেকে দেখেন 1.6 আমার বেড়ে গেছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর দেখেন এখানে যে ফাংশনটা আছে, এই যে এই একটা ফাংশন, একটা ফাংশন, এগুলো ফাংশন এখন নাই, এটা ফাংশন যখন আসবে তখন আমি দেখাবো। এগুলোর মতো এগুলো এখন দেখালে বুঝবেন না, এগুলো ফাংশন যখন আসে তখন আমি দেখাবো, এটা পরে আসতেছি। এরপর দেখেন এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো কি, এগুলো আমাদের তেমন একটা দরকার নেই। এটা হচ্ছে বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে, এটা করলাম। এরপর দেখেন বাকি যেখানে দিয়ে যাচ্ছে সেখানে একটা ডিজাইন হয়ে যাচ্ছে, এই ডিজাইনগুলো আমরা ম্যানুয়ালি করতে পারি, এগুলো আমরা এখান থেকে করবো না, ঠিক আছে, এখান থেকে এটা করার দরকার নেই। তাহলে আমরা এই ফাংশন থাকলাম। এরপর দেখেন এখানে চেঞ্জ স্টাইল এসে দেখেন এখান থেকে স্টাইলগুলো কী কী, ফন্ট চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা, এই যে স্পেসিংগুলো করা, এগুলো আমরা এখান থেকে দেখেছি, এগুলো আমাদের দরকার নেই। আমরা দেখবো এখান থেকে আরেকটা অপশন, সেটা হচ্ছে কি ফাইন্ড। এই ফাইন্ড অপশনটা কি, ফাইন্ড অপশনটার কাজ কি? ফাইন্ড মানে হচ্ছে কি, ফাইন্ডের একটা সিনোনিম হচ্ছে কি সার্চ করা। সার্চটা কি, যে আমরা ফেসবুক থেকে যখন কোনো ফ্রেন্ডকে সার্চ করতে চাই, তখন আমরা সার্চ অপশনে গিয়ে আমরা নামটা লিখে দিয়ে সার্চ করি। তারপর আমাদের কন্ট্যাক্ট লিস্টে, মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে দেখাচ্ছে 2000, 1500 নাম্বার সেভ করা আছে। কাউকে যদি আমাকে স্পেসিফিক কাউকে যদি আমাকে কল করতে হয়, তখন আমরা সার্চ করে কল করি। কিন্তু এখানে ফাইন্ডের অপশনটা কি, এই সার্চের অপশনটা কি,